আসসালামু আলাইকুম। আমরা আজকে আমাদের 6th সেশনে আছি। আহ, আমাদের আজকের টপিকস হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম এর বেসিক সম্পর্কে জানা, এই সফটওয়্যারটা কি কাজ করে এবং কিছু জিনিস আমরা এই কাজ করে দেখাবো। এবং এই সফটওয়্যারের ইন্টারফেস বা বিভিন্ন খুঁটিনাটি অপশন কিভাবে আপনি এটা ইউজ করবেন, কিভাবে আপনি এটা আহ, বিভিন্ন অপশন গুলো আপনি চিনবেন, এটা শর্টকাট কিছু টুইকস। এবং আমরা চেষ্টা করব একটা কাজ আপনাদেরকে দেখাইতে যে অফিস ওয়ার্ড কিভাবে ফরম্যাটিং বা এডিটিং এই ধরনের কাজ করা হয়। তো আমরা যেই কোনো ডিপার্টমেন্ট হই না কেন, আমাদের অফিসের ওয়ার্ক যেটা মানে বেসিক ডকুমেন্টের যে রিপোর্ট বা রাইটিং, এডিটিং, অ্যাসাইনমেন্ট করা বা রিপোর্ট তৈরি করা, এসব ক্ষেত্রে আমাদের একটা খুব সুপরিচিত সফটওয়্যারের নাম হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, যেটা মূলত মাইক্রোসফট অফিসের আন্ডারে পড়ে। তো অ্যাকচুয়ালি আমরা যদি মাইক্রোসফট অফিস, এমএস অফিস, এটাকে আমরা দেখি, এটা একটা সফটওয়্যার। আমরা যদি এই সফটওয়্যারটা একটু দেখি, এটা একটা সফটওয়্যার প্যাকেজ বলা হয়। এটাকে মাইক্রোসফট অফিস নামে পরিচিত। আপনারা যদি এটা প্যাকেজ সফটওয়্যার চিনেন, সেখানে আমরা অনেকগুলো ছোট ছোট সফটওয়্যার কম্বিনেশন পাই। যেমন আমরা ওয়ার্ডে লিখতে পারি, এক্সেলে আমরা কিছু ডেটা স্টোর করতে পারি, ক্যালকুলেশন করতে পারি, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আমরা এখানে কাজ করতে পারি, নোট লেখা বা পাবলিশ করা। আমাদের গুগল ক্লাসরুমের মতো এখানে মাইক্রোসফট টিম নামের একটা ক্লাসরুম আছে। এছাড়া কিছু ডিজাইনগত কাজের জন্য ভিজিও ইউজ করা হয়, বা মেইল করার জন্য আমরা সেখানে মেইল ইউজ করি, ওয়ান নোট ইউজ করি, আউটলুক ইউজ করি। এরকম ছোট ছোট অনেকগুলো সফটওয়্যারের মানে কম্বিনেশনে এই সফটওয়্যারটা তৈরি করা হচ্ছে। এটা প্যাকেজ সফটওয়্যার। তো সেখান থেকে আমরা মাইক্রোসফট অফিসটাকে আজকে চুজ করছি। আমরা এটার উপর মূলত 2টা বা 3টা ক্লাস নিব। তো আমি ধরে নিব যে আপনাদের মাইক্রোসফট অফিসের ইনস্টলেশন জিনিসটা জানা আছে, বা যদি জানা নাও থাকে হয়তো আমরা ইউটিউবে কোনো একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করে দিব, সেখান থেকে আপনারা খুব সহজ একটা ইনস্টলেশন মাইক্রোসফট অফিসের একটা সফটওয়্যার আপনি ডাউনলোড করে ইনস্টল করবেন এবং সেখানে প্যাকেজের সবগুলো সফটওয়্যার ইনস্টল হয়ে যাবে, এরকম জিনিস দেখানো থাকবে। তো আমি ধরে নেই, অ্যাজিউম করি যে আপনাদের এরকম একটা সফটওয়্যার ইনস্টল করা আছে। তো সফটওয়্যারটা যখন ইনস্টল করা হবে তখন আপনি স্টার্ট মেনুতে গিয়ে দেখবেন যে এখানে সফটওয়্যারটা কোথায় আছে। তো সাধারণত মাইক্রোসফট এম মানে এম যে ঘর, সেখানে আপনি দেখবেন মাইক্রোসফটের বিভিন্ন টুলস এর সফটওয়্যার প্যাকেজ লেখা থাকবে। কিন্তু যেহেতু এটা প্যাকেজ সফটওয়্যার, তার মানে এই সফটওয়্যারটা বিভিন্ন ধরনের ছোট ছোট সফটওয়্যার নামে আহ, আর কি তৈরি করা হয়েছে। সো আমার যে ভার্সনটা সেটা হচ্ছে মাইক্রোসফটের 365। তো আপনি এরকম যেই ভার্সনটা ইউজ করবেন সেই ভার্সনে ওই সফটওয়্যারের নাম থাকবে। এবং ওয়ার্ড হলে ডাব্লিউ দিয়ে শুরু হবে, এক্স হলে ইএক্সএল দিয়ে শুরু হবে, পাওয়ার পয়েন্ট হলে পি দিয়ে শুরু হবে। তো আপনি এখান থেকে সার্চ করে বের করতে পারবেন। যেমন পাওয়ার পয়েন্টের পি এর ঘরে পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটা থাকবে। আপনি যদি ওয়ার্ডে যান তাহলে একদম নিচে ডাব্লিউ এর ঘরে আপনি ওয়ার্ডটা পাবেন, এই যে ওয়ার্ড সফটওয়্যারটা। তো আমি ওয়ার্ড সফটওয়্যারটা ক্লিক করব, অথবা আরেকটা সহজ উপায় হচ্ছে, আপনি ধরেন পাচ্ছেন না, আপনি সরাসরি WORD ওয়ার্ড কথাটা লিখলে দেখবেন যে ওয়ার্ডের যে অ্যাপটা, এই আইকনটা নতুন করা হয়েছে, এই আইকনটা ওপেন হবে। তো আপনি এটা ক্লিক করুন। এটা হচ্ছে মূলত ওয়ার্ডের সফটওয়্যার। তো এটা হচ্ছে এন্ট্রি যে স্ক্রিনটা, যে স্ক্রিনের মাধ্যমে আপনি বুঝবেন যেটা লোড হচ্ছে। আমি এই সফটওয়্যারটা একটু বেসিক ধারণা দিই আপনাদের। এই যে ইন্টারফেসটা আপনারা দেখতেছেন, ইন্টারফেসে মূলত 3টা ছোট ছোট পার্ট আছে। তো একটা পার্ট হচ্ছে উপরে, এটাকে বলা হয় মেনু বা রিবন পার্ট। রিবন, রিবন মানে হচ্ছে ফিতা, বা আপনি এটা সহজে ধরতে পারেন বিভিন্ন ধরনের ট্যাব, TAB ট্যাব। যে ট্যাবে ক্লিক করলে অনেকগুলো অপশন ওপেন হতে পারে একসাথে, প্যাকেজ আকারে সব অপশনগুলি থাকে। এই দেখেন এই পার্টটা। সেকেন্ড যে পার্টটা, এটাকে বলা এডিটর প্যানেল, মানে আপনি এখানে লিখবেন, আপনি যে কোনো কিছু এখানে লিখতে পারেন, এটা হচ্ছে এটার পার্ট। আর থার্ড একটা পার্ট হচ্ছে একদম নিচের দিকে একটা ইনফরমেশন প্যানেল বা টাস্ক প্যানেল বা কিছু একটা, যেখানে আপনি আপনার এই পেজের বিভিন্ন ছোট ছোট ইনফরমেশন, যেমন আপনি কয়টা ওয়ার্ড লিখছেন, কয়টা ক্যারেক্টার লিখছেন, কয়টা পেজ লিখছেন, কোন ভাষায় লিখছেন,
এটা কোন স্ট্রাকচারে দেখাচ্ছে, এটা জুম করা যায় কিনা, এই বিষয়গুলো নিচে থাকে। তো আমরা একটা একটা করে দেখি। যেমন একদম উপরে আমরা যেই প্যানেলটা দেখতেছি, এই প্যানেলটা মূলত আপনারা অফিসে 2019, 16, 19, 21, 365 যতগুলো ভার্সন আপনি দেখবেন সবগুলোতে প্রায় একই রকম। তো অ্যাজ ইউজুয়াল আপনি দেখবেন কি যেখানে অটো সেভ অপশনটা আছে বা সেভ অপশন আছে, আন্ডার রিডো অপশন আছে, এখানে ছোট একটা মেনু অপশন আছে। আপনি যে রিবন ওপেন করা, মানে রিবন বলতে আপনার এই সাদা এই পার্টটা, এটা বোঝানো হয়। এই ধরনের কিছু শর্টকাট মেনু উপরে থাকবে। এছাড়া একদম ডানের দিকে আপনি যদি সফটওয়্যারটা কিনেন এবং সফটওয়্যারটা আপনার যদি লাইসেন্স করা থাকে, তাহলে আপনি আপনার মেইলের মাধ্যমে তো কিনছেন, তো মেইলে যদি লগ ইন করা অবস্থায় থাকে, তাহলে আপনার ওই লগ ইন করার অথেন্টিক সফটওয়্যার হিসেবে এটা দেখাবে। তো আপনি ওই সফটওয়্যার লগ ইন করলে যেটা হবে যে এই সফটওয়্যারটা আপনার কেনা সফটওয়্যার বা আপনি লাইসেন্স করা সফটওয়্যার, সেটা আপনি বুঝবেন। এছাড়া আহ, এই যে যে রিবনটা, এই রিবনটা হাইড করার জন্য, মানে আপনি যদি চান খুব বেশি স্পেস দরকার, তাহলে হাইড এন্ড শো করার জন্য, যেমন অটো হাইড রিবন অটোমেটিক্যালি হাইড হয়ে গেছে। আবার আপনি যদি ক্লিক করে শো ট্যাব দেখান, শুধু ট্যাব গুলি দেখাবে, দেখেন ট্যাব গুলি দেখাচ্ছে। আপনি যদি চান রিবন সহকারে ট্যাব দেখাইতে, তাহলে পুরো অপশন সহকারে দেখাইতে থাকবে। তো আপনি এরকম সাইজ ছোট বড় করে নিতে পারেন, অপশন গুলি হাইড করতে পারেন। এই যে ডট একটা লাইন আছে, এই লাইনটা দিয়ে মিনিমাইজ করতে পারেন, আবার এখানে ক্লিক করলে ম্যাক্সিমাইজ করতে পারেন। এটা দিয়ে আপনি ম্যাক্সিমাইজ করতে পারেন ফুল স্ক্রিন ভিউ, অথবা আপনি রিয়েল টাইম স্ক্রিন যেটা আছে সেটা দেখাতে পারেন। এটা হচ্ছে ক্লোজ বাটন, ক্লোজ করে দিতে পারেন। তো এই হচ্ছে একদম টপ মেনু, মেনুর কথা। এরপর আমরা যদি নিচের মেনুটার দিকে তাকাই, যেমন ফাইল, হোম, ইনসার্ট, এই জিনিসগুলোকে বলা হয় ট্যাব, TAB, ট্যাব। আমরা যদি বলি ট্যাব, অথবা এটাকে আমরা এইভাবেও চিনি, রিবন ট্যাব, রিবন হিসেবে চিনি। তো এক একটা ট্যাবে ক্লিক করলে এক একটা রিবন ওপেন হয়, বিশাল বড় বড়। যেমন আমি এখানে হোমে ট্যাব ক্লিক করছি, এটা অ্যাক্টিভ আছে, এখানে অনেকগুলো বড় একটা রিবন ওপেন হয়েছে। তো এই রিবনটার মধ্যে একটা ছোট ছোট অনেকগুলো আইকন আছে, অপশন আছে। দেখেন এখানে অপশন গুলো আমরা চিনি, যেমন এখানে পেস্ট বা ফরম্যাট পেইন্টার, BIU, অথবা এখানে এর কিছু কালার করা যাচ্ছে বা পেইন্ট করা, বা এখানে অ্যালাইনমেন্ট ঠিক করা, বা এখানে স্টাইল করা, ফাইন করা। এই যে ছোট ছোট অপশন গুলি দেখতেছেন, এগুলোকে অপশন বলা হইতেছে। অপশনের পাশে একটা করে আইকন আছে। একইভাবে আপনি এই অপশন গুলিকে দুই ভাগে ভাগ করতে পারেন। কিছু কিছু অপশন দেখবেন যে ডান পাশে ছোট একটা অ্যারো আছে, এর মানে হচ্ছে এই অপশন গুলিকে আপনি চয়েস করতে দিতে পারেন। আপনি যদি অ্যারো গুলিতে ক্লিক করেন, তাহলে চয়েস দেওয়ার অপশন আছে, অনেকগুলো অপশনের আলাদা আলাদা চয়েস। তো আপনি যেটা চয়েস করবেন সেই অপশন অনুসারে কাজ হবে। তো এরকম কিছু অপশন আছে। আবার দেখবেন যে সব অপশন এখানে নাই, কিছু অপশন হয়তো বা হিডেন থাকে। যেমন ধরেন এই জায়গায় এমন কিছু অপশন আপনার দরকার যেটা হয়তো বা আপনার মনে আছে আর আপনি হয়তো বা পাচ্ছেন না। তো সেই ক্ষেত্রে আপনি এই সেকশনটা দেখেন, প্রতিটা সেকশন, যেমন এটার নাম হচ্ছে ক্লিপবোর্ড, এটার নাম ফন্ট, এটা এক একটা সেকশন বলা হয়। এই সেকশনে কোন কাজ হয়, এবং সেই সেকশনের আন্ডারে একটা কর্নারে দেখবেন একটা, মানে এক্সট্রা অপশনের একটা জায়গা আছে। এটা যদি আপনি ক্লিক করেন, তাহলে সব অপশন একসাথে দেখাবে। মানে আপনার ওই ফন্ট সেকশন তো সবগুলো একসাথে আটবে না, সবগুলো বের করে নিয়ে আসতে পারেন। একটা বক্স ওপেন হয়, এই বক্সটাকে বলা হয় পপ আপ মেসেজ বক্স। এই যে পপ আপ বক্স, এই বক্সটার মধ্যে আপনি ফন্ট রিলেটেড যত ধরনের এক্সট্রা অপশন আছে সেগুলো আপনি পাবেন, যেগুলো হয়তো বা এখানে নাই। হ্যাঁ, এই যে এফেক্ট বা বিভিন্ন ধরনের, আমরা এখানে কয়েকটা জিনিস দেখবো অ্যাকচুয়ালি। অ্যাডভান্স যদি কোনো অপশন লাগে সেগুলো, এগুলো আসলে মূলত আপনাদের বিভিন্ন সময় অ্যাডভান্স লেভেলে কাজের জন্য লাগে। তো এই ধরনের অপশনগুলো আপনি বিভিন্ন জায়গায় ক্লিক করলে ওই রিলেটেড অপশনগুলো আপনি পাবেন। তো এই অপশনগুলো নিচে কর্নারে থাকে। একইভাবে আপনি ইনসার্ট অপশনে যদি যান, তাহলে সেখানে ছোট ছোট সেকশন, যেমন পেজ, টেবিল, ইলাস্ট্রেশনস, কোনটা কি কাজ করে আমরা কিছু কিছু দেখবো। এবং আমার অনুরোধ থাকবে, আপনারা বাসায় বসে MS ওয়ার্ডের প্রত্যেকটা অপশনই কিছু না কিছু ক্লিক করে জানার চেষ্টা করবেন। আহ, এই যে প্রতিটা অপশন আমরা দেখতেছি, অপশনের কি কাজ এবং এই অপশনের একটা শর্টকাট দেওয়া আছে। আপনি যদি বি এর উপর এই যে বি দেখতেছেন আপনারা, হ্যাঁ, বিটার উপর যদি আপনি আপনার মাউসের কার্সরটা রাখেন, এই যে কার্সরটা যেটা ব্ল্যাক হয়ে আছে, দেখেন এই ব্ল্যাক হয়ে থাকাটা কখনো কখনো এডিটরের মুডে দেখবেন কার্সর চেঞ্জ হয়ে গেছে, এখানে আসলে এরর মতো দেখায়, এদিকে গেলে ব্ল্যাকের মতো দেখায়, বিভিন্ন সময় চেঞ্জেস হইতেছে। তো আমি এটা যদি বিয়ের উপর রাখি, তাহলে আপনি দেখবেন একটা ছোট পপ আপ মেসেজ বক্স ওপেন হয়েছে, মেসেজ বক্স। এখানে বলা আছে যে এটা কি করে, মানে বোল্ড করে, এবং এটা শর্টকাট মানে হচ্ছে কন্ট্রোল B। মানে আপনি এটা ক্লিক করলে যা, যেমন আমি এখানে ক্লিক করে কন্ট্রোল B দেওয়া যা, আর আমি যদি এখানে ক্লিক করে বি ক্লিক করি, একই জিনিস বোঝায়। তার মানে এটা শর্টকাট ওখানে দেখা যেতে পারে। আপনি যে কোনো কিছুর উপর রেখে আপনি বুঝতে পারবেন ওটা কি মিন করে, ওটা সম্পর্কে এক্সপ্লেনেশনটা কি, ওটার কাজ কি, অপশনটা ক্লিক করলে কি হতে পারে।
বা আপনি ওটা শর্টকাটে যদি কোনো অপশন থাকে সেটা আপনি দিতে পারবেন এখানে। তো এই বিষয়গুলো হচ্ছে আপনার অপশন গুলো পরিচিত করার একটা ওয়ে। আবার ধরেন আপনি হয়তো বা কোনো একটা অপশন খুঁজে পাইতেছেন না, হ্যাঁ। সাপোজ আপনি চাচ্ছেন যে একটা কোনো অপশন আপনার এখানে দরকার, যেটা আপনি জানেন না যে কোথায় আছে অ্যাকচুয়ালি। তো সেক্ষেত্রে আপনি ইচ্ছা করলে এটাকে সার্চ করেও নিয়ে আসতে পারেন আপনার যদি অপশনটা লাগে। যেমন এখানে একটা সার্চ বক্স আছে, বুঝছেন? এই সার্চ বক্সের ভিতরে আমি যদি হয়তো বা বলি যে আমি ইকুয়েশন লিখবো, আমি ইকুয়েশন খুঁজে পাচ্ছি না, ইকুয়েশন এইরকম লিখলে তো ও এখানে ইকুয়েশনের কোথায় কোন অপশনটা আছে সেটা লিস্ট দেখাই দিবে। আপনাকে ক্লিক করবেন, আপনাকে ইকুয়েশনের অপশনে নিয়ে গিয়ে দেখাই দিবে যে এই যে তোমার ইকুয়েশন। হ্যাঁ, বা মনে করেন হয়তো বা আপনি চাচ্ছেন যে পিকচার ইনসার্ট, ফটোস, হ্যাঁ ফটোস, ফটোস আপনি ফটো ইনসার্ট করতে চান, সে লিস্ট আপনাকে ওই অপশনটা ওপেন করে দিবে। ক্লিক করলে আপনি ফটো অপশনে গিয়ে পৌঁছাবেন, ব্যাপারটা এরকম, ফটোটা ওপেন হয়ে যাবে। তার মানে আপনি এখানে সার্চ করে অপশনটা বের করতে পারেন। তাহলে এখানে অনেকগুলো ব্যাপার আছে যে আপনি অপশন গুলিকে কিভাবে ইউজ করবেন। তো আমি আশা করি আপনাদেরকে আমি মোটামুটি বুঝাই দিতে পারছি যে কিভাবে আপনি রিবন ইউজ করবেন, কিভাবে আপনি ট্যাব ইউজ করবেন, কোন ট্যাবের আন্ডারে কোন অপশন আছে, সেই অপশন কিভাবে সিলেক্ট করে চয়েস করবেন, এই বিষয়গুলো। তো মূলত আমি যদি ইনস্ট্রাকশন দিই অনেকটা এরকম যে আপনি কোনো একটা লেখা লিখেন, সাপোজ ডিজিটাল লিটারেসি সেশন, এই কথাটা লিখলাম। এখন এই লেখাটাকে আমি যদি বলি যে অনেক বড় করতে হবে, সাইজ বড় করতে হবে পুরোটা, তো আমি এটাকে সিলেক্ট করব পুরোটা। সিলেক্ট করার পর সাইজ বড় মানে হচ্ছে ফন্টের সাইজ, তাহলে এখানে ফন্ট সাইজটা এখান থেকে আমি হয়তো বা 22 দিয়ে দিলাম। আমি যদি বলি এটার যে ফন্টের স্টাইলটা চেঞ্জ করতে, তাহলে এখানে ফন্টের স্টাইলটা আমি যে কোনো একটা ফন্টের স্টাইল দিলাম চেঞ্জ করার জন্য। আমি যদি বলি এটা বোল্ড করতে হবে, আমি বি ক্লিক করলাম, হ্যাঁ বোল্ড হয়ে গেল। আমি যদি বলি এটা মাঝখানে নিতে হবে লেখাটা, তাহলে এখানে প্যারাগ্রাফ অপশনে মাঝখানে ক্লিক করলে মাঝখানে আসবে। যদি লেখাটার কালার চেঞ্জ করতে চাই তাহলে আমি এখানে ক্লিক করব এবং দেখবো যে কোন কালারটা আমার দরকার, আমি সেই কালারটা হয়তো এখান থেকে দিয়ে দিলাম। আমি যদি বলি যে এটার মধ্যে একটা হাইলাইটার দিব, তাহলে এখান থেকে ক্লিক করে আমি হাইলাইটার দিয়ে দিলাম। কিভাবে এই অপশনটা সিলেক্ট করে আমি যদি বলি যে সবগুলো লেখা বড় হাতের হইতে হবে, তাহলে আমি উপরে ক্লিক করে আমি হয়তো আপার কেস লিখে দেবো, সবগুলো লেখা বড় হাতের হয়ে যাবে। আহ, এইভাবে আমি আন্ডারলাইন দিতে চাইলে আন্ডারলাইন ক্লিক করব। যদি আহ, কোনো যদি ডাবল আন্ডারলাইন অথবা যদি কোনো একটা আদার্স আন্ডারলাইন দিতে চাই সেটা আমি ক্লিক করব। এরকম অপশনগুলি এখানে আছে অ্যাকচুয়ালি। তাহলে একটা লেখার উপর অনেক ধরনের অপশন আমি কিন্তু ইউজ করতে পারতেছি। তো এটা হচ্ছে আমার বিভিন্ন অপশন সিলেক্ট করার way। এই সেম জিনিস আপনি ইচ্ছা করলে শর্টকাট মানে কিবোর্ডের মাধ্যমে কাজ করতে পারেন। তাহলে এই হচ্ছে একটা সিম্পল আপনার অপশন ইউজ করার। আহ, এখন আমরা দেখবো যে এখানে একটা আদার্স অপশন আছে, যেমন ফাইল। এই অপশনটা কি? ফাইলটা হচ্ছে আপনার ওভারঅল যে সকল ডকুমেন্ট নিয়ে আপনি কাজ করছেন সেগুলোর একটা লিস্ট এখানে দেখানো হয়েছে। এবং আমি এখানে যদি কোনো ফাইল সেভ করে রাখি সেই আগের ফাইলগুলি সবগুলি লিস্ট এখানে দেখাবে। আপনি নতুন একটা ফাইল যদি নিতে চান তাহলে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দেখাবে, যেটা আমরা অলরেডি দেখাইছি। এবং আহ, এই যে নতুন ডকুমেন্ট ক্লিক করলে নিউ একটা ডকুমেন্ট ওপেন হবে। আপনি ইচ্ছা করলে আগের ডকুমেন্ট যদি ওপেন করতে চান, ওপেনে ক্লিক করে দেখতে পাবেন যে আগের ডকুমেন্ট গুলি কোথায় আছে, সেখান থেকে ক্লিক করে ওপেন করতে পারবেন। ইনফরমেশন এরকম ইন্টারেস্টিং, আমরা এটা দেখবো যে আপনি যদি চান আপনার এই ডকুমেন্টটা পাসওয়ার্ড দিয়ে রাখতে, লক করে রাখতে, আপনার ডকুমেন্ট কেউ এডিট করতে পারবে না, শুধু দেখতে পারবে বা ওপেন করতে পারবে না, সেটা এখান থেকে সম্ভব। সেভ করে রাখতে পারবেন, প্রিন্ট করতে পারবেন, আমরা মোটামুটি সবই একটু একটু করে দেখবো। এছাড়া আপনি শেয়ার করতে পারবেন ইনস্ট্যান্ট, এক্সপোর্ট করতে পারবেন পিডিএফ এ। আহ, এছাড়া আপনি আপনার ডকুমেন্টের বিভিন্ন তিনাটি অপশন, যে অপশনগুলো হয়তো বা আপনি জানেন না যে হয়তো বা লাগতে পারে। আপনি একটা ডকুমেন্টের হাই ডেফিনেশন ছবি অ্যাড করা বা সেভ করার সময় আপনার গ্রামাটিক্যাল চেক করে সেভ করা, এই ধরনের অপশন খুঁটিনাটি সব এখানে দেওয়া আছে, যেগুলো আপনাকে সংক্ষেপে দেখাই দিব। তাহলে এই বিষয়গুলো আসলে মূলত আমরা অপশনের বিভিন্ন ধরনের ট্যাব থেকে আমরা পাই। তো আমরা একটা প্রপার ডকুমেন্ট তৈরি করব। এই ডকুমেন্টটা কিরকম হবে, ধরেন আমি একটা ছোট আর্টিকেল লিখবো এবং আর্টিকেলের মধ্যে ওভারঅল সব ধরনের ইনফরমেশন যেন অ্যাড হইতে পারে এরকম একটা কিছু চেষ্টা করবো। এটা হতে পারে একটা ধরেন নিউজ টাইপের কিছু। তো আমি আর্টিকেলটা লেখার জন্য প্রথমে এই ডকুমেন্টটা সেভ করবো। ফর এক্সাম্পল আমি আপনাদেরকে একটা টাস্ক দিলাম, যে টাস্কটা হচ্ছে
একটা ছোট আর্টিকেল লিখতে হবে, যে আর্টিকেলের ভিতরে টাইটেল থাকবে, ইকুয়েশন থাকবে, আপনি ছবি রাখবেন, কিছু লেখা থাকবে, সেই লেখাগুলো বিভিন্ন জিনিস আপনার ডিজাইন করবেন, বর্ডার থাকবে সুন্দর, পেজটা A4 সাইজের হবে, এরকম অনেক কিছু থাকবে যেগুলো আমাদের মিলে একটা আর্টিকেল এক পেজে তৈরি করতে হবে, এবং একটা পেজ নাম্বার থাকবে। তো কত কিছু হইতে পারে আমরা এটা আজকে দেখব। তো দেখেন এখানে আমাদের ডান দিকে, বাম দিকে এবং উপরের দিকে দুইটা রুলার আছে। এই যে রুলারটা দেখতেছেন, এই রুলারটা মিন করে আপনার পেজের সাইজটা, মানে আপনি কতটুকু পেজে নিয়ে কাজ করতেছেন। তো আপনারা যখন কাজ শুরু করবেন তখন আপনারা চেষ্টা করবেন আপনাদের পেজ সাইজটা A4 এ নিয়ে আসতে, মানে আপনি যে পেজে প্রিন্ট দিতে চান সেই পেজে নিয়ে আসতে। তো আমাদের প্রাথমিক কাজ হচ্ছে পেজের সাইজটা ঠিক করা। তো আমরা পেজ সাইজ ঠিক করার জন্য লেআউটে যাব। তো মনে করেন আপনি হয়তো জানেন না যে পেজ সাইজ কোথায় আছে, আপনি এখানে লিখবেন পেজ সাইজ, হ্যাঁ, এই কথাটা লিখবেন। লিখলে কাছাকাছি অপশন একটা নিয়ে আসবে, এই অপশনটা ধরে আপনি A4টা সিলেক্ট করে দিবেন, তাহলে A4 সাইজের একটা পেজ এসে গেল। এই যে A4 সাইজের পেজটা আসলো, এটা আপনি কিন্তু মানে বুঝবেন না যে হঠাৎ করে কতটুকু ছোট বড় হয়েছে। আপনি ইচ্ছা করলে ভিউতে গিয়ে আপনি নেভিগেশন, সরি, আপনি গ্রিড লাইন দেখতে পারেন যে কতটুকু পেজের সাইজটা দেখেন। এর মানে হচ্ছে এই যে ডট, এই যে গ্রিডটা দেখতেছেন, এইটুকু হচ্ছে আপনার পেজ, আর বাকিটুকু হচ্ছে বর্ডার। ওকে, এখন আমি লেআউটে যাই, লেআউটে গিয়ে এই পেজের সাইজ অনুসারে এটার মার্জিন দিই। তো মার্জিনটা আমি আরেকটু ছোট করে দিই, এটা নর্মাল মার্জিন হচ্ছে চারপাশে 1 ইঞ্চি করে আছে। তো আমি চাচ্ছিলাম মার্জিনটা একটু ছোট বড় করতে, তো কাস্টম মার্জিনে চলে যাব এবং ওইখান থেকে আমি টপ মানে উপরের সাইডে 1 ইঞ্চি রাখবো, নিচের দিকে আমি 0.5 রাখবো, লেফটে 1 ইঞ্চি এবং রাইটে 0.5। এই হচ্ছে আমার মার্জিনের অবস্থা। এই মার্জিনে আমি একটা কাজ করব, তাহলে আমার পেপারটা দেখতে কিরকম হবে আমি একটু দেখাই আপনাদের। গ্রিড লাইনে দেখেন, উপরে এবং ডানে দুই পাশে 1 ইঞ্চি মার্জিন, এবং বামে, ডান দিকে এবং নিচে হচ্ছে ছোট মার্জিন। এইটুকুর মধ্যে আমি যা লিখবো সেই লেখাটা আসবে। ওকে, আমরা আবার চলে যাই আমাদের হোম মেনুতে। এখানে আমরা কিছু কাজ করব, হয়তো বা কিছু লেখা টেখা লিখবো। আমি লেখাগুলি এভাবে না লিখে আপনাদের কপি করে নিয়ে এসে কোনো জায়গা থেকে। যেমন ধরেন আমি চাচ্ছি যে মাইক্রোসফট অফিস, এই পুরো লেখাটা নিয়ে আসতে, এখান থেকে এতটুকু, এইটুকু নিয়ে আসি, এইটুকু নিয়ে আসি এবং এটাকে আমরা এখানে পেস্ট করে দিই। তো পেস্ট করে দেওয়ার পরে আমি জাস্ট এটাকে কিপ টেক্সট, মানে হচ্ছে শুধু টেক্সট রাখবো, এখানে কোনো ডিজাইন টিজাইন কিছু থাকবে না। এই বিষয়টা আমি উপরে লিখে দিই, এমএস অফিস সফটওয়্যার বা মাইক্রোসফট পুরোটা লিখি। ব্যাস। তো এখানে আমি একটা ছবিও নিয়ে আসবো, যেখানে আমি চাই যে ছবিটা অ্যাড করতে। ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে এমএস অফিসের একটা ছবি আনতে, তো ইমেজে গিয়ে আমি যে কোনো একটা ছবি অ্যাড করবো, ধরেন এই ছবিটা আমার লাগবে, এই ছবিটা আমি অ্যাড করতে চাই। তো এই ছবিটা ডাউনলোড করি। এই ছবিটাকে কপি ইমেজ লিংক এভাবে দিবেন, এবং এখানে কপি করে পেস্ট করবেন, তাহলে ওই ছবিটা এখানে এসে যাবে। কন্ট্রোল S দিবেন সেভ করার জন্য। আপনি ডাউনলোড, সরি, ডেস্কটপে ডাউনলোড করি আমি, ডেস্কটপে ডাউনলোড করো, আমার কাজ শেষ এখানে। তো আমি আহ, ধরেন এই জায়গাটা মাঝখানে এই অংশটাতে আমি ছবিটা নিয়ে আসতে যাচ্ছি, তাহলে ইনসার্টে গিয়ে, পিকচারে গিয়ে ডিস ডিভাইস, আমার এই ছবিটা কোথায় আছে ডেস্কটপে, সেখান থেকে আমি ছবিটাকে নিয়ে আসলাম। ওকে, ছবি শেষ আনা। তো মোটামুটি আমার কন্টেন্ট গুলি এসে গেছে, আমি পরে ডিজাইনটা করব। এর মধ্যে আমি চাচ্ছি যে কোনো একটা হয়তো টেবিল ডিজাইন করতে, এগুলো আমরা পরে হয়তো ইনশাল্লাহ দেখবো। একটা ইকুয়েশনের কাজও আমাদের হবে, তো আমরা আপাতত ফরম্যাটিংটা শেষ করি। তো এই হচ্ছে আমার নিউজটা। এখন এই নিউজের উপরে আমাকে ডিজাইন করতে হবে। তো আমি প্রথমে যেটা করব কি, আমার পুরো লেখাটা, সম্পূর্ণ লেখাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এই লেখাটা দেখেন আঁকা বাঁকা আছে, আমি এই লেখাটাকে সোজা করব। কিভাবে? অ্যালাইনমেন্টটা ঠিক করব। অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য আমাকে প্যারাগ্রাফ সেকশনে যেতে হবে, যেটা হোমে আছে, এবং সেখানে 4টা অ্যালাইনমেন্ট আছে: লেফট, মিডল, রাইট, জাস্টিফাই। জাস্টিফাই করলে সবগুলো সমান হয়ে যাবে, এটা দেখতে সুন্দর, আমরা এটাই নিব। এবং এই যে লেখাগুলো মাঝখানে কিন্তু গ্যাপিংটা মোটামুটি আছে, আমি চাচ্ছি গ্যাপিংটা একটু সুন্দর করতে, মাঝখানে লাইনের নিচে গ্যাপ গুলো। আপনি গ্যাপিংটা এখান থেকে, এই যে ডান পাশে দেখুন লাইন এন্ড স্পেসিং, আমরা 1.5 বা 1.5 এইভাবে নিতে পারি। গ্যাপিং একটু বেশি দিলাম, প্যারাগ্রাফের পরের স্পেসটা রিমুভ করলাম, তাহলে কি হবে, সুন্দর একটা ফরম্যাটে আসবে গ্যাপটা। আহ মোটামুটি এই ছিল আমার কাজ। এরপর আমি হয়তোবা এই লেখাটাকে, মানে অংশটুকু, এই অংশটুকু সিলেক্ট করে আমি বললাম যে মাঝখানে নিয়ে আসি। তো মাঝখানে নিয়ে আসার জন্য এই যে মিডল, এখানে নিয়ে আসলাম, এটা একটা টাইটেল। এই টাইটেলটা আমি অনেক বড় করতে চাই, ধরেন আমি চাচ্ছি যে এটা
32 হবে, 32। তাহলে আমি এই দেখেন এখানে ফন্টের উপরে 11 লেখা আছে, আমি এখানে ক্লিক করে 32 লিখে দিব, এন্টার দিব। তাহলে 32 বিশাল বড় একটা সাইজের ফন্ট আসবে। আপনি ইচ্ছা করলে পুরো অল সিলেক্ট করে আপনি সুন্দর কিছু ফন্ট দিতে পারেন। যেমন এইটা আমি চাচ্ছি যে অন্য একটা ফন্টে দিতে, তো ফন্ট আমি এখান থেকে সিলেক্ট করে সাপোজ আমি এটা দিই, কারণ এটা দিয়ে দিলাম ফন্ট, এবং এই ফন্টটা বোল্ড করবো, তো কন্ট্রোল বি দিলে বোল্ড হয়ে যাবে। তো এটা একটা অপশন। এবং এটার হয়তো বা কালার আমি চেঞ্জ করতে চাই, আমি একটা লাইট একটা কালার দিতে চাই মাইক্রোসফট অফিসে, এই কালারটা দিতে চাই। আচ্ছা, এটা একটু বিষয়টা বোঝা যাচ্ছে না, এইটা দিই, ওকে। তাহলে এই হচ্ছে আমার টাইটেলের অপশনটা, এই চেয়ে বেশি কিছু আমি করতে চাচ্ছি না। এবার আমার লেখাগুলির কথা যদি বলি, একদম সবগুলো লেখা আমি সিলেক্ট করি। এই সবগুলো লেখা আমি চাচ্ছি যে আহ, হালকা একটা কালারে দিতে, সাপোজ এই কালার, এই কালারে দিলাম। এখানে দেখেন অনেকগুলো ছোট ছোট অপশন আমি ইউজ করি, যেমন মাইক্রোসফট অফিস এই লেখাটাকে আমি সিলেক্ট করে কন্ট্রোল বি দিয়ে বোল্ড করলাম। এরপর বিল গেটস এই কথাটা সিলেক্ট করে আমি হয়তো বা কন্ট্রোল আই দিলাম, আই মানে হচ্ছে ইটালিক হয়ে গেল। অগস্ট 1 1998, এটাকে আমি আন্ডারলাইন করলাম, কন্ট্রোল ইউ দিয়ে আন্ডারলাইন হয়ে গেল। আন্ডারলাইনটা আমি সোজা দিলাম, জাস্ট লম্বা লাইন এরকম। এরপর কমডেক্স এই লেখাটাকে ডাবল ক্লিক করে, মানে এই একটা ওয়ার্ডকে ডাবল ক্লিক করে আমি একটু হাইলাইট করার চেষ্টা করি। হাইলাইট বলতে এখানে ক্লিক করে আমি জাস্ট হলুদ রং দিয়ে দিলাম, হাইলাইট হয়ে গেল। ফর এক্সাম্পল আপনি চাচ্ছেন যে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এই লাইনটার মধ্যে আপনি একটা রেড কালার দিতে, রেড কালার দিয়ে দিলাম। আবার দেখেন আপনি হয়তোবা কোনো একটা লেখা যেটাকে আপনি বড় হাতের বা ছোট হাতের লিখতে যাচ্ছেন, যেমন ফর এক্সাম্পল অ্যাপ্লিকেশন স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ এই লেখাটাকে আপনি চাচ্ছেন যে বড় হাতে নিতে, ক্যাপিটালাইজ আপার কেস দিলেন, তাহলে আপার কেস হয়ে গেল লেখাটা। এইভাবে মোটামুটি আপনি কিছু ফরম্যাটিং করতেছেন। এছাড়া আপনার যদি মনে হয় যে আপনি চাচ্ছেন যে আহ, এই লেখাটা যেমন 15 এই লেখাটাকে আপনি উপরে নিতে, সুপার স্ক্রিপ্ট যেটাকে বলা হয় উপরের দিকে, তাহলে এই দেখেন X2 নিচের দিকে, X2 উপরের দিকে, এটা ক্লিক করলাম উপরের দিকে চলে গেল। আবার ইচ্ছা করলে আপনি লেখাটা নিচের দিকেও নিতে পারেন, যেমন ওয়ার্ড এই লেখাটা আপনি চাচ্ছেন যে এই লেখাগুলো নিচে হবে, ওয়ার্ড এখানে দিলাম, বা এক্সেল এই কথাটা নিচে হবে। সাবস্ক্রিপ্ট যেটাকে বলা হয় সুপার স্ক্রিপ্টের উল্টাটা, আপনি এখানে ক্লিক করে নিচে দিয়ে দিতে পারেন। ফর এক্সাম্পল আপনি চাচ্ছেন যে কোনো একটা লেখা আপনি আসলে কেটে দিবেন, মানে এটা আসলে মিস্টেক বাট এখানে রাখতেছেন। সো সেটা আপনি হতে পারে, যেমন অবজেক্ট লিঙ্কিং এই লেখাটাকে আপনি কেটে দিবেন, তো এই লেখাটা কেটে দিলে এখানে আসলে মূলত অবজেক্ট লিঙ্কিং এই লেখাটা আপনার ক্রস হয়ে গেল। এইভাবে করে আপনি কিছু ডিজাইন করতে পারতেছেন। এছাড়া আপনি ইচ্ছা করলে এখানে কোনো বক্স বসাইতে পারেন, যেখানে বক্সের মধ্যে আপনি কোনো ডিজাইন লিখতে পারেন। যেমন আপনি চাচ্ছেন যে কোনো একটা বক্স এন্ট্রি করতে, তাহলে ইনসার্টে গিয়ে আপনি এই যে টেক্সট বক্স, এখানে গিয়ে আপনি একটা ছোট্ট একটা বক্স ক্লিক করবেন, আপনার বক্সের মধ্যে আপনার ইনফরমেশন গুলো লিখবেন। যেমন আপনার হয়তো বা এমন হতে পারে যে আইডি, হ্যাঁ, নেম, এটা হচ্ছে আপনাদের আইডি নেম, এটা দিতে পারেন। প্রোগ্রাম ইনটেক এইভাবে লিখলাম। তো এই লেখাগুলো আপনি চাচ্ছেন এখানে থাকুক। আমি এই লেখাগুলিকে সিলেক্ট করে হোমে গিয়ে হয়তোবা টাইমস নিউ রোমানে দিলাম, এগুলোর মধ্যে গ্যাপিংটা কমাই দিলাম। আহ, এই লেখাগুলোকে আমি এই প্রথম যে লেখাটা এগুলোকে আমি সবগুলি সিলেক্ট করে বোল্ড করে দিলাম কন্ট্রোল বি দিয়ে। এবং আপনি প্রতিটা লেখার মধ্যে এই দেখেন একটা ডট, মানে কোলন আছে, এই কোলনগুলি কিন্তু আঁকা বাঁকা অবস্থায় আছে। আপনি চাচ্ছেন যে এই কোলনগুলো সমান হোক, তাহলে প্রতিটা কোলনের আগে এসে আপনার কিবোর্ডে ট্যাব নামের একটা বাটন আছে, ট্যাব একবার দুইবার আপনি দিয়ে এটা সোজা করতে পারবেন। প্রতিটা কোলনের আগে এসে একবার দুইবার বা তিনবার লাগলে তিনবার আপনি অ্যাড করবেন, একবার দিলে হয়ে গেছে। এখানে এখানে একবার ট্যাব দিলাম, হয়ে গেছে আমার সবগুলো একটা সুন্দর অ্যালাইনমেন্টে এসে গেল। এরপর দেখেন এই যে বক্সটা আপনি দিলেন, এই বক্সটার চারপাশে একটা বর্ডার আছে, এই বক্সের বর্ডারের মধ্যে যদি আপনি একটা অ্যারো রাখেন তাহলে দেখবেন প্লাস সাইন আসে। এটা সিলেক্ট করা মানে হচ্ছে বক্সটা সিলেক্ট হয়েছে। এই সিলেক্ট করা অবস্থায় আপনি যদি ফরম্যাটে ক্লিক করেন, তাহলে এই যে ফরম্যাট আপনি খেয়াল করেন, নর্মালি কিন্তু এই ফরম্যাট অপশনটা নাই উপরে, আপনি কোনো জায়গায় দেখবেন না। এখন আপনি চাচ্ছেন এই বক্সের কিছু চেঞ্জ করতে, ডিজাইন ডিজাইন, আপনি কি করছেন এই বক্সের উপরে কার্সরটা আনছেন, প্লাস সাইন আসছে, ক্লিক করছেন, বক্সের বর্ডারটা সিলেক্ট হয়েছে। উপরে দেখবেন ডান পাশে ফরম্যাট অপশন ওপেন হয়েছে। ফরম্যাটটা ক্লিক করলেই যেটা হবে,
এই বক্সটা আপনি ইচ্ছা মতো ডিজাইন চেঞ্জ করতে পারবেন। যেমন আপনি ইচ্ছা করলে বক্সটা একটু রাউন্ড রেক্টেঙ্গেল করতে পারেন। ইডিট শেপে জায়গায় চেঞ্জ শেপ টু আপনি রাউন্ড দিচ্ছেন, রাউন্ড হয়ে যাবে বক্সের বর্ডারটা। আপনি এখান থেকে ইচ্ছা করলে রাউন্ডটাকে, সরি, এটাকে আরেকটু রাউন্ডটা একটু কমাই নিতে পারেন। এই বক্সের মধ্যে শেপ ফিল নামের একটা অপশন আছে, মানে বক্সের ভিতরে ফিলটা কি হবে। তো আপনি ইচ্ছা করলে বক্সের ফিলটা একটা কিছু দিতে পারেন, হালকা একটা কালার দিতে পারেন। শেপ আউটলাইন, চারপাশে যে কালো রঙের বর্ডারটা আছে সেই কালার রঙের বর্ডারটা চেঞ্জ করে দিতে পারেন। ধরেন আপনি এই কালারটা দিলেন, সবুজ। আপনি এফেক্ট দিতে পারেন, আপনি বক্সের মধ্যে আপনি শ্যাডো দিতে পারেন বিভিন্ন ধরনের। ধরেন আমি এই শ্যাডোটা দিলাম, এই শ্যাডো দিলে বক্সটা দেখতে অনেকটা শ্যাডোর উপর ভেসে উঠছে এরকম মনে হবে। এছাড়া বক্স সিলেক্ট করে আপনি বক্সে আরো কিছু ডিজাইন চেঞ্জ করতে পারেন, লেখাগুলো ডিজাইন চেঞ্জ করতে পারেন। যেমন আপনি চাচ্ছেন যে এই লেখাগুলো, এই লেখার মধ্যে একটা চেঞ্জেস হবে, তো লেখার মধ্যে আপনি শ্যাডো দিবেন, তো এটাও দিতে পারবেন, লেখার মধ্যে শ্যাডো আসবে। আবার বক্সটাকে আপনি যে কোনো জায়গায় মুভ করতে পারতেছেন, যে কোনো জায়গায়, যেমন মাঝখানে অথবা এক কোণা রাখতে পারেন, এই বিষয়টা। আহ, এছাড়া আপনি টেক্সটের ডিরেকশন চেঞ্জ করতে পারেন। এটা আমরা আরো পরে দেখবো, এই জিনিসটা। তো এটা হচ্ছে বক্সের একটা বেসিক জিনিস যে আপনি বক্সটাকে ইউজ করতেছেন। তো আউটলাইনটা আমরা নো করে দিতে পারি, তাহলে কি হবে, বক্সের আউটলাইন থাকবে না, দেখতে অনেকটা 3D ভিউ এর মতো লাগছে, অনেকটা এরকম। তো বক্সের অনেক সুন্দর সুন্দর কাজ আমরা নেক্সটও দেখবো। তো এই বক্সের একটা বেসিক কাজ আমি আপনাদেরকে দেখালাম। তো এটাকে আমরা একটা সুন্দর ডিজাইনে নিয়ে এসে, যেমন আমরা এটা ফিলটাকে একটু হালকা করে দিই, একদম হালকা। okay? এবং এই লেখাটাকে একটু ছোট করে দিই, এবং এই লেখা, এই বক্সটাকে ইচ্ছা করলে আপনি ছোট বড় করতে পারেন। এই, তো এটা হচ্ছে একটা বক্সের কিছু ডিজাইন। দেন আমরা আবার আমাদের এই পেজে আসি। এই পেজে আমাদের যে ছবিটা আছে এটা নিয়ে কিছু কাজ করা যায়। দেখেন এই ছবিটা আমরা এই মুহূর্তে কোনোভাবে নাড়াইতে পারবো না, আপনি চেষ্টা করলেও এটাকে মুভ করতে পারবেন না। এর কারণ হচ্ছে ছবিটা যখন আমি সিলেক্ট করছি, ইনসার্ট করছি, তখন এটা একটা ফিক্সড ইনলাইন ফরম্যাটে চলে আসছে। ইনলাইন ফরম্যাটে বলতে বোঝায় যে আপনি এই লাইনের পরে এই ছবি থাকবে, এই ছবির পরে এই লাইনটা থাকবে। এই ছবিটা আপনি উপরে নিতে পারবেন না, নিচেও নিতে পারবেন না, রাদার দেন এই ছবির উপরে আপনাকে কাজ করতে হবে। এখন আমি এই ছবিটা নিয়ে কাজ করব, এই ছবিটা খুব গুরুত্বপূর্ণ, অনেকে এই ছবি মুভমেন্ট বা ছবির উপর কাজ করাটা অনেক সময় বুঝে উঠতে পারে না। তো দেখেন আমি যদি এই ছবিটাকে সিলেক্ট করি, তাহলে দেখবেন আওয়ার ফরম্যাট অপশন আসছে। এই ফরম্যাটে ছবি রিলেটেড যত ধরনের অপশন সেটা ওপেন হবে। যেমন ধরেন আপনি ইচ্ছা করলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, যেটা আমাদের এখানে দরকার নেই। আপনি ইচ্ছা করলে ছবিটাকে কারেকশন করতে পারেন, যেমন ছবিটা হয়তো বা একটু গাঢ় করতে পারেন বা ছবিটা একটু হালকা করতে পারেন। তো আপনার যেটা মনে হয় যে ছবির ক্ষেত্রে যায় সেই কারেকশনটা আপনি এখানে করবেন। আর যদি কোনো কারেকশন না থাকে তাহলে করবেন না। এছাড়া ছবির কালার আপনি ইচ্ছা করলে আরো ডার্ক কালার করতে পারেন, লাইট কালার করতে পারেন, সাদা কালো করতে পারেন। এটা আপনার অপশন আছে এখানে। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের কালারিং অপশন। ছবিটাকে আপনি বিভিন্ন স্টাইল দিতে পারেন, যেমন ছবির মধ্যে আপনি একটা বর্ডার দিতে পারেন। বাট এগুলো আমি বলবো যে আপনি দিবেন না, কারণ এটা বিষয়টা ছবির কোয়ালিটি নষ্ট করে দেয়। কিন্তু ছবির ইচ্ছা করলে বর্ডার দিতে পারেন আপনি, বিভিন্ন ধরনের চারকোনা বর্ডার। ধরেন আমি এখানে একটা বর্ডার দিয়ে দিলাম, ব্ল্যাক বর্ডার। ছবিটাকে একটু ছোট করতে পারেন। এই ছবিটা যখন সিলেক্ট করছেন তখন 9টা পয়েন্ট আছে আপনারা দেখতেছেন। এই 9টা পয়েন্টের মধ্যে আপনি দেখবেন কি যে সবার লাস্টের যে পয়েন্টগুলি, একদম কর্নার পয়েন্টগুলি, এগুলো ক্লিক করে যদি আপনি ছোট বড় করেন তাহলে এই ছবিগুলো সহজে মুভমেন্ট হবে এবং ছোট বড় হবে। আবার দেখেন এখানে উপরে একটা রোটেট অপশন আছে, এই রোটেট অপশনটা ধরে আপনি ইচ্ছা করলে ছবিটাকে বিভিন্ন দিকে রোটেট করতে পারেন, এরকম। তো এটা আসলে হাতের ইয়ের উপর, আপনি যত প্র্যাকটিস করবেন তত রোটেশন বা এই ধরনের কাজগুলো ইজি হয়ে যাবে। তো আমি ছবিটাকে একটা ফরম্যাটে নিয়ে আসলাম, এই ছবিটা আমি চাচ্ছি মাঝখানে নিতে, তাহলে কি করব, হোমে গিয়ে ছবির অপশনটা, এই অ্যালাইনমেন্টটা মাঝখানে ক্লিক করলাম, ছবিটা মাঝখানে এসে গেল। কিন্তু সমস্যা হচ্ছে ছবিটাকে তো আমি কোথাও বসাতে পারতেছি না, আমি চাই ছবিটা এখান থেকে এইখানে হবে প্রথম দিকে, প্রথমে। তো আমি এখন কি করব, ছবিটা মুভ করার জন্য কি করা উচিত? তো সেই ক্ষেত্রে আপনি এই ছবিটাকে ক্লিক করে ছবিটার র্যাপ টেক্সট আপনি একদম দেখেন ছবির ফরম্যাট অপশন থেকে একদম ডানে অ্যারেঞ্জ যে সেকশনটা, সেখানে আপনি র্যাপ টেক্সট নামের একটা অপশন পাবেন। এখানে যদি আপনি ক্লিক করেন আপনি দেখবেন যে ছবিটা বাই ডিফল্ট ইনলাইন উইথ টেক্সট আছে, আপনি থ্রো দিতে পারেন। থ্রো দেওয়া মানে হচ্ছে আপনার ছবিটা লেখার আশেপাশে থাকতে পারবে। থ্রো দিলাম, এখন দেখেন লেখাটা উঠে গেছে, আপনি ইচ্ছা করলে ছবিটাকে এখান থেকে নিয়ে এখানে রাখতে পারবেন, তাহলে জিনিসটা একটু দেখতে সুন্দর লাগে। আবার এটাও হইতে পারে যে আপনি চাচ্ছেন ছবিটার উপরে লেখা হবে, তাহলে আপনি কি করবেন, র্যাপ টেক্সটে গিয়ে বিহাইন্ড দ্য টেক্সট, তাহলে ছবিটার উপরে লেখাটা থাকবে। আপনি যদি চান ছবিটা উপরে থাকবে তাহলে ইন ফ্রন্ট অফ দ্য টেক্সট, ছবিটা লেখার উপরে থাকবে, এরকম অনেকগুলো অপশন আছে। তো আপনার যেটা আহ, যেই কাজের জন্য আপনি ইউজ করতে চান সেই অপশনটা আপনি সিলেক্ট করবেন। তো এটা হচ্ছে ছবির জন্য আমি সিলেক্ট করে দিলাম লেখাটা।
এছাড়া ছবির পজিশন বলতে একটা জিনিস আছে, আপনি ছবিটাকে উপরে নিচে যেখানে রাখতে চান স্পেসিফিক পেজের, সেই পজিশনটা এখানে দেখানো যাবে। সেটা আমাদের পেজের ওয়াইজ পজিশনটা, সেটা আমাদের দরকার নেই, এই জন্য আমি ইউজ করতেছি না। আহ এছাড়া একটা জিনিস দেখেন, আমি ধরেন একটা সাপোজ আমি একটা কোনো শেপ নিলাম, শেপ ধরেন এখানে একটা শেপ, এই শেপটা আমি না নিই, ধরেন এই লেখাটার কথা বলি। এই যে আপনার লেখাটা, এই লেখাটাকে আপনি চাচ্ছেন যে আপনি ছবির উপরে নিয়ে আসতে যাচ্ছেন, দেখেন আপনার লেখাটার নিচে কিন্তু চলে গেছে, ছবির নিচে লেখা চলে গেছে, বাট আপনার দরকার হচ্ছে লেখাটা ছবির উপরে। তখন আপনি কি করবেন, ছবির উপর ক্লিক করবেন, ছবিটাকে ব্যাকে পাঠাই দিবেন, রাইট বাটন ক্লিক করে ব্রিং টু ব্যাক, সেন্ড টু ব্যাক। আপনি সেন্ড টু ব্যাক যদি অপশন ক্লিক করেন, তাহলে লেখার পিছনে ছবিটা চলে গেছে। তাহলে আপনি লেখার উপরে দিয়ে ছবিটা হয়তো বসাতে পারবেন, বা নিচে যে কোনোটা সাইডে রাখতে পারবেন। তো এটা হচ্ছে সেন্ড টু ব্যাক, সেন্ড টু ফ্রন্ট, এই বিষয়গুলো আপনি রাখতে পারবেন। এরকম জিনিসগুলো প্রায় আপনাদের কাজে লাগবে। এটা হচ্ছে কোনো একটা ছবিকে সামনে এবং পিছনে পাঠানোর বিষয়টা থাকবে। এছাড়া আমরা আরো কি ইউজ করতে পারি ছবির বিষয়ে? ফর এক্সাম্পল, ছবিতে আমি সিলেক্ট করি, ফরম্যাটে যাই, এখানে আপনি অ্যালাইনমেন্ট ঠিক করতে পারেন। অ্যালাইনমেন্ট কখন লাগে? ধরেন আমি কয়েকটা আহ, নিলাম, একটা, দুইটা, ফর এক্সাম্পল এখানে একটু ছোট করে দিলাম, আহ, আরেকটা নিই, ধরেন আরেকটা অপশন একটু বড় করে নিলাম, অপশন বড় করে নিচের দিকে একটু বাড়াই দিবেন, ঠিক? হ্যাঁ, এখান থেকে অপশনটা বাড়, এখান থেকে 0.5 দিলাম। তো দেখেন, তিনটা শেপ, তিন স্টাইলে আছে, একটা আঁকা বাঁকা আছে। আপনি চাচ্ছেন যে তিনটাকে একদম সমান সমান নিচে নিচে অথবা উপরে উপরে সমান্তরালে রাখতে চাচ্ছেন, এটা আপনার টার্গেট। বা একদম সমান সমান নিচে নিচে রাখবেন তিনটাকে। এখন অনেক সময় হয় কি যে আমাদের হাতের অনেক স্মুথনেস না থাকার কারণে কিন্তু সবগুলো অ্যালাইনমেন্ট সমান নাও হইতে পারে। তো এক্ষেত্রে আমার ধরেন কোনোটা একটু আঁকা বাঁকা থাকতেই পারে সামান্য। তো আমি অপশনগুলিকে দেখেন, প্রথমটা ক্লিক করলাম, কন্ট্রোল দিয়ে আপনার কিবোর্ডের কন্ট্রোলটা আপনি ধরবেন, কন্ট্রোল যে বাটনটা CTRL লেখা আছে, কন্ট্রোলটা ধরে, কন্ট্রোলটা ধরলে যেটা হবে যে আপনার আইকনটা যখন আপনি পরবর্তী বক্সে নিবেন, তখন দেখবেন যে এখানে একটা প্লাস সাইন আসছে, ছোট একটা প্লাস। তখন আপনি আরেকটা সিলেক্ট করবেন, কন্ট্রোলটা ধরা অবস্থায় থাকবে, এটা ছেড়ে দিবেন না, আপনি যতগুলো বক্স সিলেক্ট করবেন ততগুলো ধরে রাখবেন। আবার নিচের অপশনটা যখন আসবেন, তখন নিচের অপশনে যখন বর্ডারে ক্লিক করবেন, এই দেখেন প্লাস সাইন আসছে, ক্লিক করবেন। এই তিনটা অপশনকে আপনি চাচ্ছেন যে তিনটা বক্সকে অ্যালাইনমেন্টে নিয়ে আসতে, বাম দিকে বা ডান দিকে। তখন আপনি ফরম্যাটে গিয়ে অ্যালাইন যে অপশনে যাবেন, এখানে গিয়ে যদি আপনি অ্যালাইন লেফট দেন, তাহলে তিনটাকে সে লেফটের দিকে সরাই নিয়ে আসবে। আপনি যদি অ্যালাইনে গিয়ে যদি সেন্টার দেন, তাহলে তিনটাকে সেন্টারে নিয়ে আসবে। তো এটা সুবিধাটা হচ্ছে কি, আপনার ওই ডিজাইনের ক্ষেত্রে কোনো বক্স ভেঙে যাবে না, একদম অ্যালাইনমেন্টটা ঠিক থাকবে এই বিষয়টা। আবার দেখেন, আপনি চাচ্ছেন যে সবগুলো একসাথে সিলেক্ট করতে, এখন কন্ট্রোল ধরে সিলেক্ট করতে হলে তো এইভাবে ক্লিক করতে হবে, তাই তো? বাট আপনি চাচ্ছেন এইভাবে সিলেক্ট করলে তো অনেক ঝামেলা। তো সেক্ষেত্রে আপনি সিলেক্ট অপশন দেখেন, হোমে সিলেক্টের একটা অপশন আছে, এখান থেকে সিলেক্ট অবজেক্টস ক্লিক করে আপনি এখান থেকে ধরে টান দিবেন, তাহলে তিনটা অবজেক্ট সিলেক্ট হয়ে গেছে। এরপর আপনি রাইট বাটন ক্লিক করবেন বর্ডারের উপর, এবং আপনি ইচ্ছা করলে গ্রুপ করতে পারেন। গ্রুপ করলে কি হবে, তিনটা একটা বক্স হয়ে যাবে, তো তিনটা কেউ নড়াইতে পারবে না, আলাদা আলাদা হবে। সো আপনি এই তিনটাকে একটা গ্রুপ হিসেবে মুভমেন্ট করতে পারতেছেন। তো এটা অনেক সময় কাজে লাগবে আপনাদের। তো এটা হতে পারে এক ধরনের অপশন। সো আমরা এরকম টাইপের আরো কিছু দেখি, যে আমাদের এই লেখা রিলেটেড কিছু পাই কিনা। আহ, দেখেন, আমরা অলরেডি কিন্তু বক্সের উপর অনেক ধরনের অপারেশন অ্যাপ্লাই করছি। এখন আমরা দেখবো যে আহ, যদি আমাদের এরকম কোনো দরকার পড়ে যে সমস্ত লেখা, এই যে সমস্ত লেখা, এই লেখা যতগুলো আমরা ইউজ করছি, এই লেখার উপরে যতগুলো স্টাইল অ্যাপ্লাই করছি, এই যে রেড করছি, এই যে কালার করছি, আন্ডারলাইন করছি, এই সবগুলো, এগুলো আমাদের দরকার নেই, মানে এগুলো আমরা চাচ্ছি যে একবারে মুছে ফেলতে, সব ডিলিট করে ফেলতে যেতেছে, একদম একদম ফ্রেশ একটা জাস্ট টেক্সট থাকবে। তখন আমি কি করব, সবগুলোকে বাদ দিব আলাদা আলাদা? না, সেক্ষেত্রে আমি যেটা করব, সবগুলো সিলেক্ট করব, করে আমরা হোমে এই স্টাইল অপশন আছে, স্টাইলে এখানে একটা অ্যারো আছে, এখানে অনেক ধরনের স্টাইল আপনি পাবেন। এখান থেকে জাস্ট ক্লিয়ার ফরম্যাটিং যখন ক্লিক করবেন, তাহলে সাথে সাথে আপনি দেখবেন যে আপনার যত ধরনের স্টাইল আপনি করছিলেন, যত অ্যালাইনমেন্ট ছিল, কালারিং ছিল, সবকিছু সে মুছে ফেলবে, যতটুকু পারবে সে মুছে ফেলবে, যতটুকু।
তো এখানে আহ, আপনার যদি মনে হয় যে ভুল হয়ে গেছে কোনো একটা জিনিস, আপনি ব্যাক করতে চাচ্ছেন, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে কন্ট্রোল জেড দেওয়া। দেখেন একদম উপরের দিকে একটা হচ্ছে বলা আছে আন্ডো এবং আরেকটা হচ্ছে রিডো। তো আন্ডো এবং রিডোর ভিতরে পার্থক্য হচ্ছে, আন্ডো মানে হচ্ছে এই যে আমি একটু আগে যে ঘটনাটা ঘটাইলাম, সমস্ত ডিজাইন চলে গেল, ভুল হয়ে গেছে আপনার, এখন আপনি সেভ করবেন, সেভ করার আগে আপনি চাচ্ছেন আবার আগের অবস্থায় ফেরত আনতে, তাহলে কন্ট্রোল ধরে জেড, জেড কন্ট্রোল জেড, কিবোর্ডের কন্ট্রোল ধরে জেড দিলে আগের অবস্থানে, আপনি যতবার কন্ট্রোল জেড দিবেন, আরেকবার ক্লিক করলাম আগের অবস্থানে, আরেকবার 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 আপনি যতবার জেড দিবেন ততবার সে আগের অবস্থানে ফিরে নিয়ে যাবে, মানে আগের যে ডিজাইন আছে সেদিকে চলে যাবে। আপনি যদি কন্ট্রোল ওয়াই দেন তাহলে সে পরের অবস্থানে, মানে একটু আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় নিয়ে আসবে কন্ট্রোল ওয়াই দিলে। তাহলে আগে এবং পরে ডিজাইনটা কিভাবে ছিল সেটা আপনি কন্ট্রোল জেড এবং পরে গেলে কন্ট্রোল ওয়াই দিয়ে আপনি চেঞ্জ করতে পারবেন। তো এইভাবে মোটামুটি আমি আমার ডিজাইনটাকে নিয়ে আসলাম। অ- উম, আহ, এরপর আমরা হয়তোবা ডিফারেন্ট একটা পার্ট দেখি। যেমন ধরেন আমি যদি চাই যে এখানে কোনো একটা লেখা, ধরেন কোনো একটা স্পেসিফিক লেখা বারবার আছে, আমি চাচ্ছি যে ওই লেখাটাকে চেঞ্জ করতে। যেমন ধরেন মাইক্রোসফট, এই লেখাটা একবার এখানে, একবার আছে, দুইবার আছে, তিনবার আছে, এখন অনেকবার মাইক্রোসফট লেখাটা আছে, কিন্তু আমি চাচ্ছি মাইক্রোসফট লেখাটাকে চেঞ্জ করতে। তো আমি এতবার কি সবগুলোকে ক্লিক করে চেঞ্জ করব? না, আমি যেটা করতে পারি এটাকে সার্চ করে রিপ্লেস করে দিতে পারি। কিভাবে? ধরেন আমি এই লেখাটাকে চেঞ্জ করবো ঠিক এই ফরম্যাটে, মাইক্রোসফট লেখা কন্ট্রোল সি দিলাম, তাহলে আমি কন্ট্রোল সি দিয়ে রিপ্লেস, দেখেন ডান দিকে রিপ্লেস নামের একটা অপশন আছে, এখানে ওপেন হবে বক্সটা, আপনি মাইক্রোসফট লেখাটা অটোমেটিকলি পেস্ট করে দিবেন, মানে এটা সে খুঁজে বের করবে। আর রিপ্লেস উইথ মানে আপনি কি দিয়ে রিপ্লেস করবেন, ধরেন আমি চাচ্ছি এমএস, এই কথা দিয়ে রিপ্লেস করবো, এমএস অফিস। সো এখানে মাইক্রোসফট লেখা আছে, রিপ্লেসে আপনি এমএস অফিস লিখছেন, ওকে, এমএস দিয়ে রিপ্লেস করবেন। তাহলে এইটা দিয়ে আপনি যদি একবার করে রিপ্লেস ক্লিক করেন তাহলে একবার করে রিপ্লেস হবে। আমরা এটা দেখি একবার, ধরেন একবার রিপ্লেস ক্লিক করলাম, সে প্রথম মাইক্রোসফট কোথায় আছে সেটা খুঁজে বের করে ওই জায়গাটায় রিপ্লেস করে দেবে। একবার রিপ্লেস হয়ে গেল, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, এরকম। আর আপনি যদি কেউ চান যে না, আমি ব্যাক করি কন্ট্রোল জেড দিয়ে, ফর এক্সাম্পল কন্ট্রোল আর দিলাম, কন্ট্রোল সরি রিপ্লেস কন্ট্রোল আর দিলাম, আমি যদি সব একসাথে রিপ্লেস হয়ে যাবে, তাহলে রিপ্লেস অল দিব, আপনাকে বলে দিবে যে 60টা জায়গায় রিপ্লেসমেন্ট হয়েছে। তো রিপ্লেস হয়ে যাবে এবং আপনি দেখেন যত জায়গায় রিপ্লেসমেন্টের দরকার সব জায়গায় রিপ্লেসমেন্ট হয়ে গেছে। তার মানে কিছু ওয়ার্ড আপনি শর্টকাটে রিপ্লেস করে দিতে পারবেন, ফাইন্ড করতে পারবেন। অনেক ইন্টারেস্টিং জিনিস যে আপনি পুরো ডকুমেন্টে বিভিন্ন ধরনের জিনিস ফাইন্ড করতে পারবেন। অ্যাডভান্স ফাইন্ডিং আমরা যাই, আপনি চাচ্ছেন যে ফাইন্ড করতে কোনো কিছু, মাইক্রোসফট ওয়ার্ডটা, এটা বাদ দিয়ে আমরা হয়তো অন্য কিছু, ধরুন অফিস, এই কথাটা আপনার ফাইন্ড করতে চাচ্ছেন, এটা যদি আপনি ফাইন্ড নেক্সট দেন বা আপনি যদি এটাকে এন্টার দেন তাহলে একবার দেখাবে যে কোথায় ফাইন্ড হচ্ছে। এইটা একটা ওয়ে, যতবার ক্লিক করবেন ফাইন্ড নেক্সট, সে প্রতিবার একবার করে দেখাবে যে কোথায় কোথায় অফিস লেখাটা আছে। তো এটা একটা টায়ারসাম কাজ যে আপনি একবার একবার করে ক্লিক করতেছেন। আরেকটা হচ্ছে আপনি কন্ট্রোল এফ দিবেন, কন্ট্রোল এফ মানে ফাইন্ড, বাম দিকে একটা প্যানেল ওপেন হয়েছে, আমি বাম দিকে লিখে দিলাম অফিস, হ্যাঁ, এই কথাটা লিখে দিছি। ও কি করবে, আপনাকে একদম লিস্ট ধরায় দেখাই দিবে যে কোথায় কোথায় অফিস আছে। যেমন প্রথমে ক্লিক করবে এখানে অফিস আছে, পরের বার ক্লিক করবেন এখানে অফিস আছে, লাস্টে ক্লিক করবেন এই জায়গায় অফিস আছে, আপনার যেখানে যেখানে অফিস ওয়ার্ডটা আছে সে খুঁজে বের করে দিবে। তাহলে এভাবে আপনি নেভিগেশনের মাধ্যমে আপনি একটা মেনু থেকে সুন্দরভাবে লিস্ট আকারে আপনার ফাইন্ডিং ওয়ার্ডটা খুঁজে পেতে পারবেন। এখন আমি জানতে চাচ্ছি যে আমার যে এই লেখাটা, আহ, ধরেন আমার পেজটা, এই পেজের ব্যাকগ্রাউন্ডটা আমি অন্য একটা ব্যাকগ্রাউন্ড দিব, পেজের ব্যাকগ্রাউন্ড এখন হোয়াইট আছে। আপনি ইচ্ছে করলে এই পেজের ব্যাকগ্রাউন্ডটা ডিজাইন থেকে দেখেন, পেজ কালারে গিয়ে আপনি একটা হালকা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড। ফর এক্সাম্পল আমি ইচ্ছা করলে এটা ব্লু অথবা হোয়াইট ব্লুইশ এরকম একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, কালারটা চেঞ্জ হয়ে গেল। আপনি পেজের বর্ডার দিতে পারেন, একটা পেজ বর্ডার আছে, বর্ডারে ক্লিক করে আপনি এখানে যে কোনো একটা বর্ডার, থ্রি বর্ডার আমি দিলাম, ধরেন এই টাইপের দুইটা রাউন্ড বর্ডার, এই বর্ডারটা দিয়ে দিলাম। আপনি ইচ্ছা করলে পেজে একটা ওয়াটারমার্ক দিতে পারেন, যেটা আপনার পেজটাকে আরো স্পেশাল করবে। যেমন কাস্টম ওয়াটারমার্ক, আপনি চাচ্ছেন যে টেক্সট আকারে বসাই দিতে, টেক্সটটা এখানে বসাই দিবেন, ধরেন অ্যাসাইনমেন্ট, এই এই কথাটা লিখবেন। ধরেন আপনি ছোট একটা ফন্ট আপনি ইউজ করতেছেন, অ্যাপ্লাই দিবেন, ক্লোজ দিবেন, দেখেন আপনার অ্যাসাইনমেন্ট ব্যাকগ্রাউন্ডে ছোট্ট একটা হালকা করে ওয়াটারমার্ক চলে আসছে। আপনি এখানে ছবিও ওয়াটারমার্ক হিসেবে দিতে পারেন, এটা আপনি নিজেরা ইউজ করেন, নিজেরা একবার ট্রাই করে দেখবেন। তো এইভাবে আপনি একটা পেজের উপর বিভিন্ন ধরনের থিম অ্যাপ্লাই করতে পারতেছেন।
আবার আপনি ইচ্ছা করলে পেজটার লেআউট চেঞ্জ করতে পারেন। লেআউট বলতে কি বোঝায়, ধরুন পেজটা এই অবস্থায় আছে কি হরিজন্টাল, হরিজন্টাল বলতে বোঝায় লম্বা, এইদিকে লম্বা। আমি লেআউটে গিয়ে ইচ্ছা করলে পেজের যে ওরিয়েন্টেশনটা ল্যান্ডস্কেপে যদি দিই তাহলে এটা ভার্টিক্যাল হয়ে যাবে, জাস্ট ভার্টিক্যালি পেজটা প্রিন্ট হবে। তো এইভাবে আপনি কাজ করতে পারেন, প্রিন্ট ভার্টিক্যালি হবে। আচ্ছা, এছাড়া আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আমরা দেখাই, সেটা হচ্ছে যে Ctrl Z দিই। দেখেন এই লেখাগুলো কিন্তু সিঙ্গেল কলাম, মানে পুরোটা জুড়েই পেজ জুড়ে আছে। আপনি ইচ্ছা করলে পুরো লেখাটা, পুরো এন্টার পেজটাকে দুইটা কলামে ভাগ করতে পারেন। কলামে গিয়ে আপনি ওয়ান আছে, আমি যদি টু দিই তাহলে দুইটা কলামে ভাগ হয়ে গেছে লেখা। এখানে একটা কলাম, এই পাশে একটা কলাম, দুইটা কলামে ভাগ হয়ে গেছে। আপনি যদি লেখাটা একটু এক্সপ্যান্ড করি, যেমন ধরেন আমি এই লেখাটাকে কপি করে নিয়ে আসি, এখান থেকে কপি করে এখানে নিয়ে আসি, ধরেন এখান থেকে আমি আরো কপি করলাম, দেখবেন পরের লেখাটা এই পাশ থেকে আসবে। এটা হচ্ছে দুই পাশে কলামটা ভাগ হয়ে গেছে, বিষয়টা অনেকটা এরকম। তো এরকম কিছু জিনিস আপনি পাবেন, এবং যতবার আপনি লিখবেন ততবার দুইটা করে কলামই আসবে। আমরা এটাকে আবার কন্ট্রোল জেড দিই আমার বোঝার জন্য। আমরা চাচ্ছি লাইন নাম্বার দেখতে। তো কয়টা লাইন আমি লিখছি, আপনি এখানে ক্লিক করে কন্টিনিউয়াস লাইন নাম্বার দেখতে পারবেন। যেমন এখানে 1 নম্বর লাইন, এরপরে আপনার হয়তো বা ছবির কারণে লাইন দেখাচ্ছে না, হয়তো 2 3 দেখাবে। আপনি এখানে লাইন নাম্বার দেখাবেন, প্রতিটা লাইন নাম্বার, 10 নম্বর লাইন, এটা 11 12 13, প্রতিটা লাইন এখানে দেখাবে যে কোন লাইনে কত নম্বর লাইনে আপনি কি লিখছেন এই বিষয়টা। ওকে। আহ এছাড়া আপনি এখানে পেজ নাম্বার দিতে পারবেন। যেমন আমি এই সেম জিনিস যদি আবার কপি করি এবং আমি যদি এটাকে পরের পেজে নিয়ে যাই, তা পরের পেজে নেওয়ার জন্য আমাকে কি করতে হবে, কন্ট্রোল এন্টার দিব। আমরা কন্ট্রোল এন্টার দিলে পরের একটা পেজ ওপেন হবে, এবং আমরা সেখানে এই পুরো লেখাটা আবার পেস্ট করি। তাহলে কি হবে, দেখেন একটা পেজ, দুইটা পেজ, আমি আরেকটা পেস্ট করি, তিনটা পেজ দেখার সুবিধার জন্য। ধরেন ইউটিউব ক্লিক করি, তো আমার এখানে অনেকগুলো পেজ হয়ে মোটামুটি 3টা পেজ হয়ে গেছে। তো আমি একটা পেজ কেটে দিই, কারণ একটা পেজ লাগবে না। এরকম ভাবে আপনি কন্ট্রোল এন্টার দিয়ে দুইটা পেজে নিয়ে আসতে পারবেন। এছাড়া আপনি ট্রাই প্রতিটা পেজের পেজ নাম্বার দিতে পারবেন। পেজ নাম্বার কিভাবে দিব, আমরা যে কোনো পেজে আসি এই মুহূর্তে, ইনসার্টে যাব, পেজ নাম্বার একটা অপশন আছে, হেডার ফুটার অনেক কিছু আছে, আমরা প্রতিটাই দেখবো। পেজ নাম্বারে আছি আমরা, পেজ নাম্বার দেখেন টপে দিতে পারবেন, আপনি ইচ্ছা করলে টপ সাইডে দিতে পারবেন। যেমন আমি যদি এখানে টপে যে কোনো একটা পেজ, আপনার অনেকগুলো ডিজাইন আছে যেটা আপনার ভালো লাগে, যেমন আমি এই পেজটা দিতে চাই, তাহলে টপ এখানে আপনার পেজ নাম্বারটা থাকবে। ডাবল ক্লিক করে দেখেন একটা জিনিস, সেটা হচ্ছে যে আমি চাচ্ছি এখানে পেজ নাম্বারটা দিতে। সেক্ষেত্রে ইনসার্টে পেজ নাম্বারে টপ অফ দ্য পেজ যদি দেন দিবেন, সাধারণত বটম অফ দ্য পেজই থাকে, আপনি বটম যদি দেন তাহলে ধরেন আপনি চাচ্ছেন যে ডান দিকে কোনো একটা সাইডে পেজ নাম্বার দিতে, ডান দিকে মাঝখানেও দিতে পারবেন। এই অপশনটা ক্লিক করবেন, পুরো লেখার নিচে ফুটারে আপনি পেজ নাম্বারটা দেখবেন। এই পেজ নাম্বারটা সিলেক্ট করে এটার সাইজ আপনি কমাইতে পারবেন, ধরেন আপনি চাচ্ছেন 10 দিতে, 10 সাইজ হবে। আপনি ইচ্ছা করলে এটার ফন্ট চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, এইভাবে করে আপনি পেজ নাম্বারটা দিয়ে ডাবল ক্লিক করবেন, পেজ নাম্বার ফিক্স হয়ে গেছে। এবং দেখবেন যে আপনার অটোমেটিকলি নিচে কিন্তু 2 পেজ, এখানে 1 পেজ অটোমেটিকলি আসবে এটা। আহ, এটা হতে পারে যে আপনার কখনো হইতে পারে এরকম যে আপনি চাচ্ছেন যে পেজ নাম্বার প্রথমটাতে থাকবে না। এখন এই যে পেজ নাম্বারটা চেঞ্জ আমরা কিভাবে করব, ডাবল ক্লিক করব আমরা এখানে, পেজের এখানে ফুটারটা ওপেন হবে, তখন আমি ডিফারেন্ট ফার্স্ট পেজ এটা লিখে দিলে তাহলে প্রথম পেজ, ডাবল ক্লিক করে দেখেন প্রথম পেজে কোনো পেজ নাম্বার নাই, পরের পেজ থেকে পেজ নাম্বারটা শুরু হয়েছে। অনেক সময় এটা আপনার টপ পেজ বা কভার পেজে যদি আপনার কোনো পেজ নাম্বার থাকে না সাধারণত, সেই ক্ষেত্রে কাজে লাগে এটা। তো এটা হচ্ছে পেজ নাম্বারের একটা পার্ট, আপনি অ্যাড করতে পারেন। এছাড়া আপনি ইনসার্টে গিয়ে হেডার এবং ফুটার দিতে পারেন। যেমন আমি চাচ্ছি যে এটা একটা হেডার দিই, তো হেডারটা কিরকম, ফর এক্সাম্পল টপে একটা হেডার দিব, যে কোনো একটা ডিজাইন আমি নেই, কারণ এই ডিজাইনটা আমার কাছে ভালো লাগছে, এটা নিয়ে নিই, কারণ এটা নিব। তো এই ডিজাইনে আমি এখানে লিখে দিব যে আহ, এই কথাটা লিখলাম, তার মানে এই লেখাটা আমি বোল্ড করে দিলাম। আহ, ধরেন আমার এই নাম্বারটা লাগলো না, ওকে, আমি ডাবল ক্লিক করে দিলাম, তাহলে কি হলো, ধরেন এই ডিজাইনটা, এই যে টপে হেডারটা, এটা সবগুলো পেজে থাকবে যদি আপনি এখানে সবগুলো পেজে অ্যাপ্লাই করে দেন। এটা হচ্ছে জাস্ট এই পেজের জন্য আমি ডিজাইনটা অ্যাপ্লাই করছি। আবার ধরেন আপনি হয়তো বা চাচ্ছেন যে ফুটারে কোনো কিছু লিখবেন, তাহলে সেম, আপনি ইনসার্টে গিয়ে ফুটারে গিয়ে এখানে ফুটার অপশনটা ক্লিক করে দিবেন, সামথিং ফুটার টেক্সট দিয়ে দিবেন, এটাকে আপনি বোল্ড করে দেন,
তাহলে এই পেজের জন্য ফুটারে যা আসে সেটা আসবে, এরকম বিষয়টা। তো এইভাবে আপনি ফুটার বা হেডার টেক্সট দিতে পারেন। এছাড়া আরো অনেকগুলো অপশন আছে, যেমন ধরেন আপনি চাচ্ছেন যে এই লেখার মধ্যে কোনো একটা জায়গায় কমেন্ট করতে, কিন্তু লেখার মধ্যে থাকবে, যেমন আপনি এই যে রেড কালার এই অংশটুকু, এই লাইনটা কমেন্ট করতে যাচ্ছেন, তাহলে এই অপশনটা সিলেক্ট করে আপনি ইনসার্টে গিয়ে কমেন্টে ক্লিক করলে এখানে আপনি লিখবেন যে কারেক্ট হেয়ার, কারেক্ট হেয়ার, মানে আপনি বলে দিয়েছেন যে এই জায়গাটা কারেকশন করতে হবে। এই যে কারেকশন করতে হবে এই কথাটা যখন সেভ করে রেখে রাখছেন, এইটা এইভাবেই থাকবে, এবং যে আপনার এই ডকুমেন্টটা ওপেন করবে সে দেখতে পাবে আপনার কমেন্টটা। তো আমি এই জিনিসটা এখন সেভ করবো, আমি মোটামুটি অনেকগুলো কাজ করে আপনাদেরকে করে দেখাইছি। আমরা আমাদের থেকে শেপের কাজ আমরা নেক্সট উইকে করবো, মানে নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ দেখাবো। কিন্তু আমরা দেখবো যে আজকে সেভ করার বিষয়টা, তো এই কমেন্ট পর্যন্তই আমাদের মূল টার্গেট থাকবে। এখন আমরা দেখি সেভ করবো কিভাবে এই কাজটা করবো। এই মুহূর্তে আমি যদি এটাকে সেভ করতে চাই তাহলে দুইভাবে করা যায়, একটা হচ্ছে ফাইলে গিয়ে আপনি সেভ অপশনটা ক্লিক করতে পারেন, সেভ যদি ক্লিক করেন, অথবা কন্ট্রোল এস দিতে পারেন, কন্ট্রোল এস দুইটাই আপনি দিতে পারেন। তো ইনিশিয়ালি যে বক্সটা ওপেন হবে এই বক্সটা আপনাদের যদি এই ভার্সনের সফটওয়্যারটা থাকে তাহলে আপনি দেখবেন যে ডকুমেন্টটা ওয়ান ড্রাইভে সেভ হবে। ওয়ান ড্রাইভ সেভ মানে হচ্ছে আপনার যদি ওয়ান ড্রাইভ সফটওয়্যারটা ইনস্টল করা থাকে পিসিতে তাহলে সেখানে অনলাইনে সেভ হবে, মানে পিসিতে সেভ থাকবে না, অনলাইনে সেভ থাকবে। বাট আমি বলবো আপনারা এটা কাজটা করবেন না, আপনারা যেটা করবেন ফাইলের একটা নেম দিবেন, যেমন আমি একটা নাম দিই, এটা ডিজিটাল, আপনি একটা নেম দিচ্ছেন 06, এটা একটা ফাইলের নাম। এবং এই ফাইলটা মোর অপশনে ক্লিক করে, আপনি ব্রাউজে যাবেন, ব্রাউজ অথবা ডিস পিসি, আপনি যেখানে এই দুইটা যে কোনো একটাতে যাবেন। তার মানে আপনি ইচ্ছে করলে ডিস পিসি এই পিসিতে সেভ করতে পারেন, তো ব্রাউজে যেতে পারেন। ব্রাউজে গিয়ে আপনি ডেস্কটপে, আমি সেভ করি আপাতত, ডেস্কটপটা সিলেক্ট করি। দেখেন ভালো করে, এই যে ব্রাউজে ক্লিক করলাম বা ডিস পিসি দিলাম, যেটাই দিই না কেন, একটা বক্স ওপেন হবে। এই বক্সটা, এই যে পপ আপ বক্স, এই যে ব্রাউজিং বক্স এটাকে বলা হয়, এই বক্সের বাম দিকে আপনি দেখবেন যে কোথায় আপনি আপনার ইনফরমেশনটা সেভ করবেন। কোথায়, আমি এটা একটু বড় করি ভালো করে দেখেন, এই যে বক্সটা এটা একটা ব্রাউজিং বক্স, কোথায় আপনি সেভ করবেন সেটা সম্পর্কে জানার জন্য বাম দিকে দেখতেছেন আপনি যে ডাউনলোড, কোন জায়গায়, কোন ড্রাইভে, কোন ফোল্ডারে আপনি সেভ করবেন সেটা দেওয়া আছে। আপনি যদি চান কোন একটা ড্রাইভে সেভ করতে, তাহলে এই ড্রাইভটা আপনি এখানে ক্লিক করবেন, ড্রাইভে ক্লিক করবেন, ড্রাইভের বিভিন্ন ফাইল থাকবে, হ্যাঁ। আপনি এইখানেও সেভ করতে যাচ্ছেন, তাহলে এইখানে আপনি সিলেক্ট করা মানে হচ্ছে আপনার ওই ড্রাইভের মধ্যে গিয়ে সেভ হবে। তো আমি ড্রাইভেই সেভ করি দেখানোর সুবিধার জন্য। দেখেন নিচে ফাইল নেম আছে, আপনি এই ফাইল নেমটা সিলেক্ট করে আপনি ডিজিটাল লিখে 06 লিখলাম, মানে এটা হচ্ছে আমার ফাইলের নামটা। এখন কোন টাইপে সেভ করবেন, আপনি অবশ্যই ডকুমেন্ট ডকেক্স এটাতে সেভ করবেন, যেহেতু আমরা ডকুমেন্ট ফাইল হিসেবে তৈরি করছি। এছাড়া অন্যান্য অনেক অপশন আছে, এখন এই অপশনগুলো আমরা দুই একটা ইউজ করে দেখবো সামনে, এখন না, আমরা আপাতত ডকেক্স বাই ডিফল্ট সেভ করবো। এবং আমরা খুব সিম্পলি এটাকে যদি সেভ দিই তাহলে এই পুরো ডকুমেন্টটা সেভ হয়ে গেছে অটোমেটিক্যালি, এবং আমি এটাকে ক্লোজ করে দিলাম। এবং কিছুক্ষণ ওয়েট করতে হবে কারণ এটা ক্যাশে থাকে, সো আমি এটাকে ইয়েস দিয়ে সেভ করে দিলাম। তো আমি দেখতে চাই আমার ডকুমেন্টটা কোথায় আছে, সো আমি ডকুমেন্টটা ডিএসপিসি তে যাই। আমার এই ডকুমেন্টটা আছে হচ্ছে আমার এ ড্রাইভে, এবং সেখানে আমি দেখলাম এই যে আমার ডিজিটাল ফাইলটা। সো এই ডিজিটাল ফাইলটা ক্লিক করে আমি যদি এন্টার দিই তাহলে এই ফাইলটা ওপেন হবে আমার নতুন করে। ওকে, তাহলে নতুন করে ওপেন হওয়ার সাথে সাথে কি হবে, আমার কমেন্টটাও দেখাবে, আমি যা যা লিখছিলাম করছিলাম সবই কিন্তু এখানে দেখাইতেছে। এখন আমি চাচ্ছি যে এটাকে পিডিএফ এ কনভার্ট করতে, হ্যাঁ। তাহলে আমি ফাইলে যাব, ফাইলে গিয়ে এক্সপোর্টে যাব, এক্সপোর্টে গিয়ে ক্রিয়েট পিডিএফ এক্সপিএস, আপনি যে কোনো একটা অপশনে ক্লিক করবেন, এখানে ক্লিক করে আপনি হয়তো বা যে কোনো একটা জায়গায় ডেস্কটপে আমি সেভ করতে চাই আগের মতোই, আপনি জাস্ট কোন নামে সেভ করবেন, এটা পিডিএফ অপশন হবে, দেখেন পিডিএফ এ আছে স্ট্যান্ডার্ড না মিনিমাইজ সাইজ। মিনিমাম সাইজ মানে হচ্ছে সাইজটা কমাই দিবে, পিডিএফ এর কোয়ালিটিটা একটু কমে আসবে। আর আপনি যদি পিডিএফটা হাই কোয়ালিটির প্রিন্টিং এর জন্য করতে চান তাহলে স্ট্যান্ডার্ড দিবেন। এবং আপনি চাচ্ছেন পুরো পেজটা প্রিন্ট দিতে, তাহলে একসাথে পাবলিশ দিয়ে দিবেন। ক্লিক করলাম, পিডিএফ পাবলিশ হয়ে গেল। পিডিএফ পাবলিশ হওয়ার পরে আপনার যদি সফটওয়্যার থেকে ওপেন হবে, আর না হলে কি হবে আপনি নিজে দেখবেন। এটা মিনিমাইজ করেন, এবং আপনি দেখেন এই যে পিডিএফটা তৈরি হয়ে গেছে, দেখেন এই পিডিএফটা অটো ওপেন হয়ে গেছে পিডিএফটা। তাহলে আমার ডকুমেন্ট ফাইলটা আমি পিডিএফ এ কনভার্ট করে ফেলছি, এবং সেটা কমেন্ট সহকারে আসছে। ওকে, তো আহ, এখন আমি ইচ্ছা করলে এটাকে এমন হতে পারে যে এই কমেন্টটা আমি চাচ্ছি না, আমি ঠিক করতে চাচ্ছি, কমেন্টটা দূর করতে চাইতেছে, রিমুভ, তাহলে আমি লিখে দেবো রিসলভ।
এটাতে ক্লিক করলে কমেন্টটা রিসলভ হয়ে গেছে। আপনার এখানে আর তেমন কিছু করার নেই। সো এই পুরোটাকে আপনি সিলেক্ট করে রিসলভ করে ফেলছেন। আহ, আর তেমন কিছু নাই। এবং আপনি এখানে ইনসার্টে এই যে কমেন্ট অপশনটা আপনি যদি দিছেন, সরি এখানে আর কমেন্ট অপশন লাগবে না। এই কমেন্ট অপশনটাকে আপনি রিমুভ করে দিতে পারেন, রিভিউ গিয়ে আপনি রিমুভ করতে পারেন, অথবা চেঞ্জ ট্র্যাকে গিয়ে আপনি হয়তো রিমুভ করতে পারেন, কমেন্টটা ডিলিট করে দিতে পারেন এই কমেন্টটা। ঠিক আছে, তো এখানে ডিলিট, রাইট বাটন ক্লিক করে ডিলিট কমেন্ট, ব্যাস কমেন্টটা ডিলিট হয়ে গেল, আপনি কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলেন। তো এবার আপনি হয়তো আরেকভাবে সেভ করেন, ধরেন আপনি চাচ্ছেন আরেকটা ওয়েতে সেভ করতে, ফাইলে গিয়ে সেভ এজ, আরেকটা ফাইল আরেকভাবে সেভ করতে চাচ্ছেন, সেভ এজ, ব্রাউজে গেলাম, অ্যাজ ইউজুয়াল আমার বক্স ওপেন হলো, আপনি চাচ্ছেন ডেস্কটপে সেভ করতে, নতুন একটা নাম দিবেন, ধরেন ডিজিটাল ফাইল 06 এরকম কিছু। ধরেন ডক এক্স না, আমি অন্য কিছুতে সেভ করতে চাই, ফর এক্সাম্পল যে ওয়েব পেজে বা প্লেন টেক্সটে, যে কোনো একটা পেজ আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন, বা 2003 সালের ডকুমেন্টে সেভ করতে পারেন, যেটি আপনার ইচ্ছা আপনি সেভ করতে পারেন। কিন্তু আমি এটা দেখাবো না, আমি মূলত দেখাবো যে আপনি চাচ্ছেন যে পাসওয়ার্ড দিয়ে সেভ করতে, তাহলে কি করবেন। তাহলে আমি টুলসে যাব, দেখেন এখানে টুলস একটা অপশন আছে, টুলস, এবং এই টুলস অপশনটা আমি এখানে জেনারেল অপশন আছে, জেনারেল অপশনটা ক্লিক করব, এবং দেখেন এখানে পাসওয়ার্ড টু ওপেন লেখা আছে। তো আমি এখানে 1 2 3 4 একটা পাসওয়ার্ড দিলাম, এটা হচ্ছে ওপেন করার জন্য পাসওয়ার্ড। আর এটা হচ্ছে পাসওয়ার্ড টু মডিফাই, মানে হচ্ছে আপনি যদি এটাকে চেঞ্জ করতে চান, ধরেন 9876 এটা দিলাম, এটা হচ্ছে মডিফাই করার জন্য। তো এটা দিয়ে আমি রিড অনলি ডকুমেন্ট দিয়ে দিলাম, অথবা নাও দিতে পারেন আপনার ইচ্ছে, আপনি এখানে ওকে দেন, এবং আপনি আবার আপনার কাছে ওপেন এর পাসওয়ার্ড চাইবে, ওপেন হচ্ছে 1 2 3 4, মানে এটা আপনার নিজের পাসওয়ার্ড আপনি দিবেন ওপেন করার জন্য। আর মডিফাই এর জন্য আমি দিছি 9876, এটা দিয়ে আমি ওকে করে দিলাম, ব্যাস আমার ফাইলটা এখানে সেভ হয়ে গেল। তার মানে কি দাঁড়াইলো, এই মুহূর্তে আমার কাছে এমন একটা ফাইল আছে, যে ফাইলটা হচ্ছে, এই দেখেন এই ফাইলটা, এই ফাইলটা, এই ফাইলটা হচ্ছে পাসওয়ার্ড প্রোটেক্টেড। এখন এই ফাইলটা যদি কেউ ওপেন করতে চায়, সে কিন্তু দেখতে পাবে না, তাকে পাসওয়ার্ড জানতে হবে। তো আমি যদি ওপেনও করতে পারি 1 2 3 4 দিয়ে, তাকে সে দেখাবে না, তাকে বলবে যে মডিফাইয়ের জন্য পাসওয়ার্ডটা দাও, মানে আরেকটা পাসওয়ার্ড যেটা দিয়েছিলাম 9876 দিলাম, এরপরে সে মডিফাই করার জন্য ওপেন করে দিবে। তার মানে এইটার মানে হচ্ছে আপনি ওপেন এবং মডিফাই দুইটা লক করে রাখছেন। এটা আবার ইচ্ছা করলে আপনি সেম জিনিস শুধু লক করে রাখতে পারেন। যেমন আমি চাচ্ছি এই ফাইলটা ওপেন করি, আগে যে অফিস ফাইলটা, এখানে কোনো পাসওয়ার্ড দেওয়া নেই, এটা সবাই দেখতে পাবে। আমি চাচ্ছি এটা সবাই দেখতে পাবে, কিন্তু এটা কখনোই আপনার মডিফাই করতে পারবে না। তাহলে আমি কি করব, ফাইলে গিয়ে ইনফোতে যাব, ইনফো অপশনটাতে যাই, এখানে দেখেন এই ফাইলটা আপনি যে তৈরি করছেন সেটার আদ্যপান্ত ইনফরমেশন ডান দিকে দেওয়া আছে। যেমন আপনার ফাইলটা সাইজ কত, 123 কিলোবাইট, ওকে। পেজ কয়টা, দুইটা। আপনার কয়টা ওয়ার্ড লিখছেন, 492টা ওয়ার্ড এখানে লেখা হয়েছে। আপনি কয় মিনিট ধরে কাজ করছেন, 45 মিনিট। আপনি এটা কোনো টাইটেল দিতে পারেন, ট্যাগ দিতে পারেন, কয়টার সময় লাস্ট মডিফাই হচ্ছে। আমি 7টা 20-এ এই ফাইলটা তৈরি করছি, এখন 8টা 6 বাজে, 8টা 9 পর্যন্ত আমি কাজ করছি, এটা দেখাবে। কে করছে তার ইনফরমেশনটা এখানে দেখাই দিচ্ছে। তাহলে এখানে সমস্ত প্রপার্টি আপনি দেখতে পাবেন। তার মানে এখানে হচ্ছে ফাইলের মেটা ইনফরমেশন গুলি আছে। আর আপনি যদি চান এই ফাইলটাকে প্রোটেক্ট করতে, দেখবে বাট এডিট করতে পারবে না, তাহলে দেখেন প্রোটেক্ট ডকুমেন্টে ক্লিক করবেন, এবং এখান থেকে রেস্ট্রিক্ট এডিটিং, আমি কিন্তু অলরেডি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি দেখাইছি, রেস্ট্রিক্ট এডিটিং এ যদি ক্লিক করি, তাহলে লিমিট করে দিবেন, লিমিট বা এডিটিং রেস্ট্রিকশন, দুইটা সিলেক্ট করে এভরিওয়ান, সবার জন্য স্টার্ট করে দিবেন। তার মানে আপনি পাসওয়ার্ড যাবে, আমি যে কোনো একটা পাসওয়ার্ড দেন, 1 2 3 4 দিলাম আপাতত বোঝার জন্য, 1 2 3 4 রিপিট করা দিল। এই হচ্ছে পাসওয়ার্ড দিয়ে আমি শুধু তাদেরকে রেস্ট্রিকশন করে দিলাম, সেভ করে কেটে দিলাম। তার মানে হচ্ছে এই ফাইলটা এখন যে কেউ ওপেন করে দেখতে পাবে, কিন্তু আনফরচুনেটলি কেউ ইচ্ছা করলে এই ফাইলটাকে চেঞ্জ করতে পারবে না, যে চেঞ্জ করতে গেলেই বলবে যে তোমার পারমিশন নাই। আপনি যদি পারমিশন দিতে চান, স্টপ দিয়ে আপনি 1 2 3 4 আপনার পাসওয়ার্ড জানা থাকলে সেটা দিবেন, এবং সেটা আপনি ইচ্ছা মতো এটাকে চেঞ্জ করতে পারবেন। এইভাবে আপনি পাসওয়ার্ড প্রোটেক্টেড একটা ফাইল তৈরি করতে পারবেন। এটা খুব এফেক্টিভ, আপনি যখন অ্যাসাইনমেন্ট বা যে ধরনের খুব কনফিডেন্সিয়াল ডকুমেন্ট সাবমিট করতে যাবেন, তখন এই ধরনের জিনিস দরকার পড়ে সাধারণত। তো আহ, আর লাস্ট একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমাদের ফাইলগুলি নিয়ে কাজ। তো আমরা মোটামুটি কিন্তু অনেক ধরনের অপশনই দেখছি, ইনফরমেশন, ডকুমেন্ট বা প্রিন্ট। আমরা এখন প্রিন্ট করার বিষয়টা দেখবো। ফর এক্সাম্পল আপনি চাচ্ছেন যে এই ডকুমেন্টটা প্রিন্ট করতে, সো আপনি কন্ট্রোল পি দিবেন, কন্ট্রোল পি দিলেও প্রিন্ট অপশন ওপেন হবে।
আবার আপনি ইচ্ছা করলে ফাইলে গিয়ে আপনি যদি প্রিন্ট ক্লিক করেন তাহলে প্রিন্ট অপশন ওপেন হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি প্রিন্ট কিভাবে করতেছেন। প্রিন্ট অপশনে এখানে প্রিন্টটা হয়, এখানে কপি মানে বোঝায় যে আপনি কয় কপি প্রিন্ট করতে চান। যদি আপনি 2 দেন তাহলে 2 বার এই সেম জিনিস প্রিন্ট হবে। আপনি প্রিন্টার, এই যে কোন প্রিন্টার কানেক্টেড, যদি আপনার প্রিন্টার থাকে সেই প্রিন্টারটা আপনি সিলেক্ট করে দিবেন। এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আপনি আসলে কোথায় প্রিন্টটা করতেছেন। সবসময় খেয়াল রাখবেন যে আপনার প্রিন্টারের নাম্বারটা, প্রিন্টারটা আপনার মনে আছে কিনা বা এখানে সিলেক্ট করা আছে কিনা, আপনি সেখানে প্রিন্ট করবেন। সবগুলো পেজ প্রিন্ট করতে চাইলে আপনি অপশনে প্রিন্ট অল পেজ দিবেন। যদি না আপনি একটা পেজে ক্লিক করে রাখছেন জাস্ট এই পেজটা প্রিন্ট দিতে চান তাহলে প্রিন্ট দ্য কারেন্ট পেজ দিবেন। আপনি যদি চান যে কাস্টম প্রিন্ট, মনে করেন আপনি চাচ্ছেন যে না আমি 1 দিব, 5 দিব, 6 দিব, এই 3টা পেজ প্রিন্ট হবে, তাহলে কমা দিয়ে দিবেন। আপনি যদি চান 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট হবে, 1 থেকে 5 1-5 দিবেন, তাহলে এই কয়টা পেজ প্রিন্ট হবে। এইভাবে আপনি পেজকে বিভিন্নভাবে প্রিন্ট করতে পারেন। প্রিন্ট দুই পাশে হবে না এক পাশে হবে, এটা আপনি লিখে দিতে পারেন, প্রিন্ট ওয়ান সাইডেড বোথ সাইডেড। যদি আপনার প্রিন্টারের অপশন থাকে দুইটাই দিতে পারবেন। প্রিন্টের ওরিয়েন্টেশন সব সে একমাত্র ঠিক করে নিবে, এটা কোনো কোনো কঠিন কাজ না। আরেকটা প্রিন্টিং এর অপশন হচ্ছে এক পেজে কয়টা প্রিন্ট দিবেন। আপনি ইচ্ছা করলে ফুল পেজ প্রিন্ট দিতে পারেন, আপনি যদি চান এক পেজে 2টা শিট প্রিন্ট হবে তাহলে সেভাবে দিতে পারেন। আপনি ইচ্ছা করলে এক পেজে 4টা শিট প্রিন্ট দিতে পারেন। মানে অর্থাৎ আপনি পার পেজে কয়টা করে শিট প্রিন্ট দিবেন সেরকম ছোট আকারে প্রিন্ট হবে এখানে। তো আমি যদি দেখাই যে 2 পেজ পার পার প্রিন্ট হবে, এবং আমি যদি একটা এক্সপিএস ডকুমেন্টে যদি প্রিন্ট দিয়ে দেখাই, মানে এক পেজে 2টা করে প্রিন্ট হবে, ওকে, প্রিন্ট দিলাম, তাহলে সে কি করবে, প্রিন্ট অপশনটা ওপেন করবে। ধরেন আমি প্রিন্ট এখানে দিয়ে দিলাম সামথিং, প্রিন্ট হচ্ছে, এটা একটা ভার্চুয়াল প্রিন্টিং বিষয়টা। তো সে কি করবে, প্রিন্টিং করবে, করার পরে সে দেখাবে যে আসলে আপনার পেজটা 2 দিক থেকে প্রিন্ট হয়েছে আর কি। এটা কেটে দিই, দেখেন এই যে এই ফাইল এই ফরম্যাটটা হচ্ছে এরকম যে আপনি কিভাবে প্রিন্ট করছেন সেই প্রিন্টিং অপশনটা এখানে দেখাইতেছে, বাট এটা যেহেতু প্রিন্টার নাই সো এটা আমি ওপেন করতে পারবো না। তো এটা হচ্ছে মূলত প্রিন্টারের একটা বেসিক বৈশিষ্ট্য। তো এইভাবে আপনি মোটামুটি একটা ডকুমেন্ট ইনিশিয়ালি হ্যান্ডেল করতে পারেন। তো এই ছিল আমাদের মোটামুটি আজকের সেশনটা। আমরা এমএস ওয়ার্ডের টেবিল এবং আরো কিছু অপশন আমরা নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখবো। তো এই পর্যন্ত আপনারা যতটুকু দেখছেন সেটা ভিডিও দেখে আইডিয়া করে আরো সুন্দর একটা ডকুমেন্ট বা কোনো একটা নিউজ বা কোনো একটা অ্যাসাইনমেন্ট বা কোনো একটা কভার পেজ আপনার নিজেরা ডিজাইন করবেন, এবং বিভিন্ন অপশন ছোট ছোট ক্লিক করে দেখবেন যে কোথায় কি কাজ করে। তো এই হচ্ছে আজকে আমাদের সেশন।